আমরা মোহাম্মদ ইকবাল হোসেন। আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অনেক দূরের ইন্ডিয়ান সীমান্ত ঘেঁষা কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। শুধু আমার বাবা নয়, আমাদের এলাকার প্রায় 99% মানুষ সম্পূর্ণ কৃষিকাজের উপরে নির্ভরশীল। তারা সকালে সূর্যমামা উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যায় কাজের উদ্দেশ্যে এবং রাত্রিবেলায় ঘরে ফিরে আসে। আমাদের গ্রামটা একটা অন্যরকম গ্রাম ছিল। কেন অন্যরকম বলছি? আমাদের গ্রামের পাশেই যেই বর্ডার রয়েছে, যেই ইন্ডিয়ার দেশ রয়েছে, সেই ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে কোনো তার কাটার বেড়া ছিল না। শুধু বড় বড় খাম্বা বা ফিলার দিয়ে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত। আমরা 2 দেশের মানুষ একইভাবে, একই সুরে, একই গ্রামে বসবাস করি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের গ্রামের অর্ধেক হচ্ছে ইন্ডিয়া এবং অর্ধেক হচ্ছে বাংলাদেশ। এটাই বাংলাদেশের একমাত্র গ্রাম, যা রীতিমতো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা বিকেলবেলা যখন মাঠে খেলতে যাই, তখন বর্ডারের ওপার থেকে অনেক ছেলেরা আমাদের সঙ্গে মাঠে ফুটবলের খেলায় যোগ দেয়। তারা সন্ধ্যা অবধি আমাদের সঙ্গে ফুটবল খেলে এবং সন্ধ্যার পরে তারা তাদের দেশে ফিরে যায়। আমরা আমাদের দেশে ফিরে আসি। 0 পয়েন্টে আমরা প্রায় প্রতিদিনই ফুটবল খেলতাম। বিএসএফ থেকে শুরু করে বাংলাদেশ বর্ডার গার্ডরাও আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো। এবং সত্যি আমার কাছে মনে হয় এটাই বাংলাদেশের একমাত্র সীমানা, যেই সীমানা নিয়ে কারো কোনো ঝগড়া বিভেদ তেমন কিছুই নেই। প্রেম ভালোবাসা আছে 2 দেশেরই সীমান্ত রক্ষীর মাঝে। যাই হোক, এভাবেই সীমান্তের এপারের এই সুন্দর মায়াবী গ্রামে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি ছোটবেলায় তেমন কোনো পড়াশোনা করার সুযোগ পাইনি, কারণ আমাদের গ্রামের পাশে তেমন ভালো কোনো স্কুল ছিল না। স্কুল ছিল আমাদের গ্রাম থেকে বেশ দূরের। ওই দূরের স্কুলে যারা পড়াশোনা করতে যায়, এরা অনেকেই বাড়ির কাজে যোগ দিতে পারে না, মাঠে ঘাটে কাজ করতে পারে না। আমাদের পরিবারটা তো মোটামুটি নিম্নবিত্ত বলাই চলে, যার কারণে আমরা আর ওই পড়াশোনার দিকে ব্যয়বহুল কাজে জড়াইনি। বাবার সঙ্গে মাঠে ঘাটে কাজ করে এমনভাবেই সময়গুলো কাটাতাম। তবে ছোটবেলা থেকে আমি একজন ফুটবল প্রেমী মানুষ ছিলাম। আমি খুব ভালো ফুটবল খেলতে পারতাম। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মাঝে মাঝে ইন্ডিয়াতে বড় বড় টুর্নামেন্টগুলোতে তারা আমাকে হায়ার করে নিয়ে যেত। আমি সীমান্ত পার হয়ে তাদের দেশে গিয়ে ফুটবল খেলে আসতাম এবং সেখানে আমি অনেক সম্মান পাইতাম, টাকা পাইতাম, ট্রফি পাইতাম এবং অনেক মেডেল আমি পাইতাম। এরকম করতে করতে ওপারের একজন ভাই, যার নাম হচ্ছে নীলচন্দ্র, সে একজন হিন্দু ধর্মাবলম্বী ছেলে। এই নীলচন্দ্রের সঙ্গে একটা ফুটবল খেলার ম্যাচে গিয়ে আমার পরিচয় হয়। সীমান্তের পাশে তার গ্রাম নয়, সীমান্ত থেকে মোটামুটি প্রায় অনেক দূরেই তার বাড়ি। কিন্তু নীলচন্দ্র বেশ ভালো একটা ছেলে ছিল। আমরা 2 দলে একটা টুর্নামেন্টে খেলেছিলাম এবং দুজনেই বেশ ভালো খেলি। তখন থেকে নীলচন্দ্রের সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। নীলচন্দ্র যদিও হিন্দু ধর্মাবলম্বী একটা ছেলে ছিল, সে মুসলমানদেরকে অনেক ভালোবাসতেন এবং এই ছেলেটা এতটাই ফ্রেন্ডলি ছিল, আমার কাছে মনে হয় যে আমার দৃষ্টিতে আমি এতদিন পর্যন্ত ফুটবল খেলি এমন ভালো কোনো প্লেয়ার আমি পাইনি। এবং খেলার মাঝে না পাই, সে অনেক বেশি মাধুর্যতা ধরে রেখেছে। এমন করেই নীলচন্দ্রের সাথে আস্তে আস্তে করে আমার সম্পর্কটা বাড়তে থাকে। এবার যখন বাংলাদেশের মতো বিভিন্ন টুর্নামেন্টে আমাকে দাওয়াত করা হইতো খেলার জন্য, তাদের যদি প্লেয়ারের দরকার হইতো, আমি তখন নীলচন্দ্রের কথা বলতাম। আমি বলতাম, ইন্ডিয়ার একজন প্লেয়ার আছে নীলচন্দ্র এবং ও খুব ভালো ফুটবলার, অনেক ভালো খেলে। তো অনেকেই বলতো যে ঠিক আছে, যদি ভালো খেলে তাহলে ওনাকে নিয়ে আসেন। তা আমি ওরে ডাইকে নিয়ে আসতাম, বা লোক দিয়ে খবর পাঠাইলে ওরে গিয়া বলতেও চলে আসতো। এভাবে 1 দিন 2 দিন করে আস্তে আস্তে করে নীলচন্দ্রের সাথে আমার সম্পর্কটা বাড়তে থাকে। এরকম প্রায় বহু বছর কেটে গেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের মুসলিম ধর্মাবলম্বী কোনো অনুষ্ঠানে আমি নীলচন্দ্রকে ইনভাইট করতাম। ও আমার অনুষ্ঠানে আসতো এবং আমাদের পরিবারের সবার সঙ্গে ওর বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। আমার ভাই বোন, বাবা মা, দাদা দাদি, কাকা ফুফি যারাই আছে, প্রত্যেকেই বলে নীলচন্দ্র যথেষ্ট ভালো একটা ছেলে। শুধু যে আমি ওকে আমার বাড়িতে
ডাকি তাও কিন্তু নয়, নীলচন্দ্র তার এলাকাতে আমাকে বেশ কয়েকবার নিয়ে গিয়েছিল এবং তার সঙ্গে আমি তার এলাকাতে কয়েকদিন ধরেই ছিলামও বটে। এরকম করে আমাদের দুজনের মাঝে সম্পর্কটা আস্তে আস্তে করে বড় হতে হতে একটা সময় আমি হঠাৎ করে একটা পরিবর্তন দেখতে পাই। পরিবর্তনটা হচ্ছে ঠিক এরকম, নীলচন্দ্র খুব বেশি একটা কথা বলে না, ও কেমন জানি একটু চুপসে যায়। যখন আমরা ফুটবল খেলি ওর মাঝে আমি তেমন কোনো তারুণ্যের জোয়ার দেখতে পাই না। সারাক্ষণই মনটা খারাপ করে থাকে, দেখলে মনে হয় ওর বুকের ভিতরে হিমালয় পরিমাণের কষ্ট জমে আছে। আমি ঠিক বুঝতে পারতেছি না যে ওর কষ্টটা কী নিয়ে। বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরেও ও কোনো কিছু বলে না। একটা সময় যখন আমি জোরাজুরি করতেছিলাম ও কান্না করে দিল। যখন কান্না করে দিল আমার তখন বুকটা কেঁপে উঠলো যে কী ব্যাপার, কান্না করতেছো কেন, কী হয়েছে? আমি কিছুই বলে না। আমি বলছি, বল না কী হয়েছে, কান্না করতেছিস কেন, কী হয়েছে? পরে বলে, দোস্ত কীভাবে বলবো, কলিজা ফেটে যায় বলতে। আমি ঠিক আছে বল না। বলে, আমার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে যার নাম হচ্ছে দিয়া, এবং মেয়েটা আমাকে অসম্ভব রকমের ভালোবাসে, আমিও মেয়েটাকে ভালোবাসি। তুই হয়তো জানিস আমি আসলে তেমন কিছুই করি না, শুধু ফুটবল খেলা ছাড়া আমার আর কোনো আয়ের উৎস নেই। আমি ফুটবল খেলে যে টাকা ইনকাম করি তা দিয়ে বেশ কষ্ট করে আমার পরিবার চালাই। এই মেয়েটার পরিবার অনেক ভালো, অনেক বিত্তশালী পরিবারের একটা মেয়ে। ও আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি, কিন্তু ওর পরিবার থেকে ওকে বিয়ের জন্য চাপ দিয়ে দিছে, ও বিয়ে বসে যাবে। ও আমাকে বারবার বলতেছে যদি অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে হয় তাহলে ও আত্মহত্যা করে মারা যাবে। কিন্তু আমার পারিবারিক অবস্থাও এতটাই স্ট্রং নয় যে আমি তাকে আমার পরিবারে আনতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দিয়ার যে বাবা মা, তার যে ভাইরা রয়েছে, তারা হিংস্র ভাগের চেয়েও আরও বেশি ভয়ানক। আমি যদি দিয়াকে নিয়ে আমার বাড়িতে আসি, তারা আমার ঘর বাড়ির সব কিছু ভেঙে আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে দিয়াকে আমার ঘর থেকে নিয়ে যাবে। এমতো অবস্থার মধ্যে আমার কাছে আর কোনো পথ খোলা নেই আমার দিয়াকে পাওয়ার। আমি ওর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বললাম যে দেখ নীল, তোর সঙ্গে আমার এত বছরের সম্পর্ক, আমরা এত টুর্নামেন্ট খেলেছি একসঙ্গে, একসঙ্গে ঘুমিয়েছি, খেলেছি, মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনোদিন খোঁড়াক করেও তুই একটাবার আমাকে এটা বলিস না যে তুই এমন একটা রিলেশনে আছিস। ও তো খুব বুদ্ধি খাটে আমাকে বলতেছিল যে দেখ, ভালোবাসার বিষয়গুলো ঠিক যতটা নিজের মাঝে লুকিয়ে রাখা যায় ততটাই ভালো। তুই আমার বন্ধু ঠিক আছে, শুধু বন্ধু বলে ভুল হবে, তুই আমার ভাই আর আত্মার আত্মীয়। তারপরেও আমি আমার প্রেমের সম্পর্কটা সবসময় লুকিয়ে রাখতে চেয়েছিলাম নিজের মাঝে। আজ আর লুকিয়ে রাখতে পারতেছি না। আজ আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে বসেছি, তাই তো আমার চোখের পানি ঘুরিয়ে ঘুরিয়ে পড়তেছে, আর তা দেখে তোর ভিতরে আমার জন্য মায়া হচ্ছে। আমি তখন বললাম, নীল আসলেই সত্যি তোকে দেখে আমার বেশ মায়া হচ্ছে। আচ্ছা নীল, আমি কি তোর জন্য কোনো কিছু করতে পারি, আমার কি কোনো কিছু করার আছে? নীল তখন আমাকে বলে, চাইলে আসলে অনেক কিছুই করা যায়, কিন্তু তুই যদি করিস। আমি বললাম, কি করা যায়? ও তখন নিজেই আমাকে বলেছে, দেখ বন্ধু, আমি যদি বাংলাদেশে আমার প্রেমিকাকে নিয়ে থাকি বা আমি যাকে বিয়ে করবো তাকে নিয়ে থাকি, আর সরি ইন্ডিয়াতে থাকি, তাহলে সে হয়তো আমার অনেক ক্ষতি করতে পারবে, আমার ঘর দুয়ার ভেঙে দেবে, আমার ক্ষতি করবে, আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে নিয়ে যাবে। কিন্তু আমি যদি বর্ডার ক্রস করে এপারে এসে তোদের বাড়িতে লুকিয়ে থাকি আমার বউকে নিয়ে, তাহলে কিন্তু ওর ভাইরা আর ওকে খুঁজে পাবে না। আমাদের যদি বাচ্চা কাচ্চা হয়, একটা সময় তার ভাইরা সম্পর্কটা মেনে নেবে। তুই কি তোর বাড়িতে আমাকে জায়গা দিবি? বিশ্বাস করেন ভাই, আমি না মনে মনে এটাই চিন্তা করতেছিলাম যে আমি নীলকে এটাই বলবো যে তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে তুই আমাদের গ্রামে চলে আয়। যেহেতু আমাদের গ্রামটা বাংলাদেশ, তোদের গ্রামটা ইন্ডিয়াতে, সুতরাং তেমন কোনো ঝামেলা হবে না। আমি এটাই ভাবতেছিলাম, ওকে এটাই বলবো। কিন্তু মনে হয় যেন আমার মুখের কথাটা কেড়ে নিয়ে ও নিজে আমাকে এই কথাগুলো বললো। আমি বললাম, ঠিক আছে, তাহলে তো কথা ফাইনাল হয়ে গেল। তুই কাজ কর, তুই দিয়াকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়, তোর আর ওখানে থাকার দরকার নেই। ও বলে, সত্যি কি তুই আমাকে জায়গা দিবি? আমি বললাম, দেখ দোস্ত, তোকে আমি ভাই ডেকেছি, বন্ধু ডেকেছি, তোর জন্য আমি সব কিছু করতে পারবো। যদিও আমার ফ্যামিলিতে একটা আমার ছোট বোন আছে, মা আছে, বড় ভাই আছে, এবং আমরা পরিবারের সব মানুষগুলো মিলেমিশে একসঙ্গে থাকি। হঠাৎ করে তুই আসলে হয়তো একটু ঝামেলা হয়ে যাবে, তবে সমস্যা নাই, আমি আমার পরিবারকে যেভাবে পারি সামলিয়ে নেব। আমার বন্ধুর মুখে তো আমার হাসিটা ফুটাতে হবে, তার ভালোবাসার মানুষটাকে তার বুকে ফিরিয়ে দেওয়াটাই আমার এখন নৈতিক দায়িত্ব। এমন করে কথা বলার পরেই নীল তখন তার মুখে একটা হাসি দিল। আমার কাছে মনে হয় আজ বহুদিন পরে নীল হেসেছে, তার হাসিতে মনে হয় যেন বাগানে ফুল ফুটেছে। আমার বেশ ভালো লেগেছে। এভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরেই একটা সময় নীল তার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাদের গ্রামে চলে আসছিল। তখন সময় প্রায় মাগরিবের খানিকটা পরে।
একটা মেয়েকে নিয়ে আসছে এবং মেয়েটাও দেখতে বেশ মিষ্টি ছিল। উঁচে লম্বায় খুব বেশি একটা ছিল না, খাটো ছিল, তবে চেহারার মধ্যে বেশ মায়া ছিল। মাথার চুলগুলো অনেক লম্বা ছিল, দেখতে মনে হয় যেন সত্যি কোনো এক লক্ষ্মী রানী। এবং জানতে পারলাম এই মেয়েটাও হিন্দু এবং দুজন দুজনকে ভালোবেসে পালিয়ে আসছে। আমাদের পাড়ায় তেমন কোনো হিন্দু পাড়া ছিল না, মানে হিন্দু গ্রাম ছিল না, হিন্দু বাড়িঘর ছিল না, যার জন্য আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামে রাত রাত প্রায় আপনার 12টা কি 1টার দিকে আমরা নীল আর ওর ভালোবাসার মানুষ দিয়াকে নিয়ে যাই। সেই গ্রামে যাওয়ার পরে একটা হিন্দু মন্দিরে 7 পাক ঘুরিয়ে নীলের সঙ্গে দিয়ার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে আমাদের ঘরেই তারা থাকতে শুরু করে এবং আমাদের ঘরের মধ্যে তাদের বাসর ঘর আমরা তৈরি করি। ওরা ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন জাতের মানুষ, কিন্তু আমাদের সঙ্গে ওদের ওই ধর্ম নিয়ে কোনো বিভেদ নাই। নীল যে হিন্দু, আমার যে মুসলমান, এর মাঝে কোনো পার্থক্য নাই ভাই। আপনি বিশ্বাস করেন, সকালে সূর্য মামা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে নীল পূজা করতো, ঘন্টা বাজাতো, আরেক পাশে বসে আমার মা কোরআন পড়তো, বাবা মসজিদে যাইতো, আমি নামাজ পড়তাম। আমাদের মাঝে কোনো ধর্মের বিরোধ ছিল না, একই ঘরে থাকতাম, তবে পারস্পরিক এক অন্যরকম প্রেম আর ভালোবাসা ছিল। দিয়া মেয়েটাও বেশ লক্ষ্মী ছিল, যদিও সে ছিল আমাদের বাসার মেহমান, তারপরেও আমার মাকে কাজে কামে দিয়া অনেক হেল্প করতো। মা কোনো একটা কাজ করতে গেলে যদি না পারতো, দিয়া কাজটা করে দিত, রান্না বান্না করতো, ঘর গোছাতো থেকে শুরু করে আমার ছোট বোনের সঙ্গে দিয়া প্রায় অনেক কাজই করেছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাচ্ছিল। আস্তে আস্তে করে আমাদের সম্পর্কটা আরও মধুর হতে শুরু হলো। তখন আর নীল তেমন কিছুই করতো না, আমার সঙ্গে মাঝে মাঝে মাঠে ঘাটে ঢুকে ঢুকে কাজ করতো। ও আবার মাঠের কাজ খুব বেশি একটা পারতো না, তারপরও তার শরীরে যতটুকু সইতো ও ততটুকুই করতো। আমরা কখনো নীলকে কোনো কাজের জন্য চাপ দিতাম না যে ভাই এই কাজটা তোমার করা লাগবে, ওই কাজটা তোমার করাই লাগবে, এরকম কোনো চাপ দিতাম না। এবং মাঝে মাঝে নীল আমার সঙ্গে টুর্নামেন্ট খেলার জন্য যাইতো। সীমান্তের এই পারে, মানে বাংলাদেশ সীমান্তে এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় ও আমার সঙ্গে টুর্নামেন্ট খেলতো। আমার গল্পটা প্রায় অনেক বছর আগে। সে সময় আসলে আমাদের গ্রামে হাতে হাতে মোবাইল ফোন আসেনি, যদিও মোবাইল ফোন আছে কিন্তু মানুষের হাতে হাতে ছিল না। আর আমাদের গ্রামটা ছিল একটু অনুন্নত, যার কারণে মোবাইল ফোন আমাদের কাছে ছিল স্বপ্নের মতো। এমন করে সময়গুলো কাটতে কাটতে নীলের সঙ্গে আমি বিভিন্ন জায়গায় যেতাম, টুর্নামেন্ট খেলতাম, ফুটবল খেলতাম এবং ফুটবল খেলেও নীল যে টাকাটা পাইতো ওই টাকাটা দিয়ে সংসার চালাইতো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, নীল দিয়াকে বিয়ে করার পরে আমরা যেখানে একসঙ্গে ফুটবল খেলেছি, আমি আমার যে পারিশ্রমিকটা পেয়েছি, সম্মানটা পেয়েছি, আমি সেটাও না নীলকে দিয়ে দিয়েছি। মানে আমি জানি ওর বউর অনেক চাহিদা, ওই হিন্দু ধর্মের মেয়ে, বউকে কোনো গয়নাগাটি দেয় নাই, কোনো কিছু দেয় নাই, এমনি বিয়ে করেছে, তা বউয়ের মনে একটা কষ্ট আছে। যদিও আমরা দিয়েকে সরাসরি এভাবে কোনো কষ্ট পেতে দেখি নাই, তারপরেও আমি চিন্তা করছি ও বিয়ে করছে, ওর বউ আছে, ওর খরচটা একটু বেশি, আমার খরচটা একটু কম, তাই সমস্যা নাই। দেখা যায় টুর্নামেন্ট খেলে টাকা পাইলে আমি ওরে দিয়ে দিতাম, ও নিতে চাইতো না অবশ্যই, তারপর আমি জোর করে দিতাম। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 4 মাসের কাছাকাছি হয়ে গেছে এবং এই 4 মাসও আমাদের পারিবারিকভাবে মানে কোনো রকমের ফাটল ধরেনি নীলের সঙ্গে আমাদের। 4 মাস পরে একটা জিনিস খুব খেয়াল করে দেখতেছিলাম, নীলের সঙ্গে আস্তে আস্তে করে দিয়ার একটা দূরত্ব তৈরি শুরু হয়ে যায়। মানে দূরত্ব বলতে তাদের ঘরে মাঝে মাঝে ঝগড়া শোনা যায়, যেহেতু আমাদের ঘরটা ছিল মাটির ঘর, উপরে টিন ছিল এবং চারপাশে মাটি ছিল। তো ওই মাটির ঘরে মাঝে মাঝে শুনতাম কি দিয়ার সঙ্গে নীলের বেশ ঝগড়া হচ্ছে, এরকম ঝগড়াঝাটি হতো এবং সকালবেলা আমি নীলকে বেশ খারাপ অবস্থায় দেখতাম। জিজ্ঞেস করতাম কি হয়েছে, ভালোবেসে বিয়ে করে ওখান থেকে ওই দেশ থেকে এই দেশে নিয়ে আসলি, এত কিছু করলি, এখন রাতের বেলায় ঝগড়া করিস কেন? ও আমাকে শুধু বারবার একটা কথাই বলতো যে দোস্ত, আমি মনে হয় আমার জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমার মনে হয় আমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি এবং এই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাওয়াটা আমার ঠিক হয়নি। আমি তার সঙ্গে বহু বছর সম্পর্কে ছিলাম বন্ধু, এই জিনিসগুলো না আমি সে সময় বুঝতে পারিনি, তার আসল চেহারাটা আমি এখন বুঝতেছি। আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করে, অনেক খারাপ ব্যবহার করে এবং এরকম অনেক কথাবার্তা না আমাকে বলতেছিল। আমি তখন বললাম যে তোর সঙ্গে খারাপ ব্যবহারও কেন করবে? আরেকটা কথা কি ভাই জানেন, এই নীল যখন আমাদের মানে দিয়া যে আমাদের বাসায় থাকতো, আমাদের পরিবারের একটা মানুষ কিন্তু দিয়াকে খারাপ বলতো না। ও কোনোদিনও উচ্চস্বরে কারোর সঙ্গে কথা বলতো না, ধমক দিয়ে কথা বলতো না, ওরে বকা দিলেও চুপ করে থাকতো, নিচের দিকে তাকায় থাকতো।
এত শান্ত স্বভাবী একটা মেয়ে ছিল, অথচ নীল আমাকে বলতেছে সে ভুল করেছে, দিয়ার স্বভাব চরিত্র খারাপ, আচার আচরণ খারাপ, এরকম হাজারটা অপবাদ ও দিয়ার নামে দিয়ে গেল। তাই আমি বললাম যে যা হবার তা হচ্ছে। ও আবার একটা কথা বলে কি, যে ওরে না উপর থেকে চেনা যায় না, মানে দিয়ারে উপর থেকে চেনা যায় না, ও সবার সঙ্গে মুখে মুখে অনেক ভালো, কিন্তু ওর সঙ্গে থাকলে মিশলে পরে বোঝা যায় ও কতটা নিকৃষ্ট আর খারাপ। তা আমরা তখন এগুলো করতো, তো ওর তো বউ, আমরা তো তেমন কিছু বলতে পারতাম না। তাই মাঝে মাঝে মায়ের বলতাম, যেহেতু দিয়ার সঙ্গে মার একটা ভালো সম্পর্ক আছে, মায়ের সঙ্গে একসঙ্গে ঘরে কাজ টাজ করে, তাই মায়ের বলতাম যে মা, এই যে এরকমটা করে দিয়া নীলের সঙ্গে, তা নীল তো মনে মনে খুব কষ্ট পাচ্ছে, ওই ওর বাপ মা সব কিছু ছেড়ে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছে, ওর দেশ পর্যন্ত ছেড়ে দিল মেয়েটার জন্য, অথচ এই মেয়েটা নীলের সঙ্গে এরকম করতেছে, তাকে ঠিক হচ্ছে? মেয়েটাকে একটু বুঝাও এবং তুমি একটু বুঝিয়ে শুনিয়ে দেখো যে সব কিছু ঠিক করা যায় কিনা। মা আমাকে বারবার একটা কথাই বলে, যে আমি দিয়ার সঙ্গে যদি কথা বলি, দিয়া একটা বারের জন্যও বলে না যে নীলের সঙ্গে তার কোনো সমস্যা আছে, এবং আমরা যদি ঝগড়ার কথাও বলি, তখন সে বলে যে কই আমাদের মাঝে তো কোনো ঝগড়া হয়নি, আমরা তো বেশ ভালোই আছি। মানে এমন করে কথা বলে যে তাদের মাঝে কোনো সমস্যাই নেই। তা ও যদি সমস্যা নাই বলে, তাই আমি কিভাবে ওরে কি বুঝাবো বল? এমন করেই তখন আমরা, যে ঠিক আছে যেহেতু ও বলতেছে না, আমিও মায়ের বললাম যে ঠিক আছে তুমি আর জোরাজোরি করো না, ও যেহেতু আর নিজ থেকে বলে না। এভাবে আস্তে আস্তে করে সময়গুলো কাটতেছে এবং দুজনের মাঝে প্রচণ্ড রকমের ঝগড়া ঝাঁটি যায় ঝামেলা, মানে অনেক কিছু হইতাছে। এখন এগুলো যে কেন হইতাছে এটা কিন্তু ভাই আমি বুঝতে পারি না, মানে এসব হওয়ার কারণটা কি এটা আমি বুঝতে পারি না। এই ঘটনার কিছুদিন পরে হঠাৎ করে ভাই নীল আমারে এমন একটা কথা বললো, যেটা শুনে আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো। নীল আমারে বলতেছে, দোস্ত তোর সঙ্গে তো আমার অনেক ভালো সম্পর্ক, আমরা দুজনেই বেশ ভালো বন্ধু, একসাথে টুর্নামেন্ট খেলি, বা আজকে বহু মাস ধরে তোর ঘরে আমি আছি, তুই আমাকে অনেক ভালোবাসিস, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোর একটা কথা বলি, তুই যদি আমার এই উপকারটা করতে পারিস আমার বেশ উপকার হবে। আমি যে ঠিক আছে বল, আমি তোর জন্য কি করতে পারি। পরে বলতেছে যে বাংলাদেশে এমন কোনো লোক আছে কিনা, ওই কিন্তু জানতো আমাদের এলাকাতে কিছু পতিতা বৃত্তি চলে, মানে কিছু মহিলা আছে যারা মেয়েদেরকে কিনে নেয় এবং কিনে নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করায় পুরুষের সঙ্গে। তা এরকম করে বলতেছে যে এরকম কোনো জায়গা কি আছে যেখানে আমি দিয়েকে বিক্রি করে দিতে পারবো। কথাটা শুনি না আমার বুকটা মনে যেন ছিঁড়ে যাচ্ছিল। দিয়া মেয়েটা এতটাই শান্ত স্বভাবী, এত মিষ্টি একটা মেয়ে ছিল, এরপরও নীল এটা কি বলতেছে। আমি বললাম, নীল আস্তাগফিরুল্লাহ, তুই এটা কি বললি দোস্ত? দোস্ত তুই এটা কি বললি? এই মেয়েটার সঙ্গে তোর এত মধুর সম্পর্ক, তুই যেমনি তোর বাবা মা দেশ সবকিছু ত্যাগ করেছিস মেয়েটার জন্য, ঠিক তেমনি মেয়েটাও তার পরিবার পরিজন তার দেশ সবকিছু ছেড়ে এসেছে শুধু তোর হাতটা ধরে। আজকে তুই এগুলো কি বলতেছিস? তুই তারে বিক্রি করে দিবি? বন্ধু এমন কথা বলিস না, তোর ভগবান সহ্য করবে না। ও আমারে বলতেছে, দেখ আমি থাকি আমি জানি আমি কতটা যন্ত্রণায় আছি, আমি তোরে বলে বুঝাতে পারবো না আমি কতটা কষ্টে আছি। তা যাই হোক আমি চাইতেছি ওরে বিক্রি করে দিই, বন্ধু তুই আমাকে হেল্প কর। আমি তখন বললাম যে না দোস্ত, আমি তোকে এই হেল্পটা করতে পারবো না, তুই মেয়েটাকে বিক্রি করে দিবি এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। এরকম করে আমি ওকে কড়াকড়িভাবে নিষেধ করে দিলাম। এবার আমি খেয়াল করে দেখলাম কি জানেন, ও ইন্ডিয়াতে ওরে বিক্রি করার জন্য মোটামুটি লোক ঠিক করে ফেলছে, মানে দিয়াকে ইন্ডিয়াতে কোথাও না কোথাও বিক্রি করে দিবে এমন আলোচনা সমালোচনা চালাইতেছে। এই পর্যায়ে তখন হলো কি, ও একদিন হঠাৎ করে আমাদেরকে বলতেছে যে আমরা তো অনেক মাস আপনার বাসায় ছিলাম, আপনি আমাদেরকে অনেক হেল্প করছেন, যাই হোক এখন আমরা আগামী দিন সকালবেলা চলে যাব। এই কথাটা বলতেছে ও আজকে দুপুরে, এটা বলে যে মানে খাওয়া দাওয়া করে এটা বলতেছে যে আমরা আগামী দিন সকালবেলা চলে যাব, আমার আব্বা আমার সম্পর্কটা মেনে নিছে, তো আমি দিয়েকে নিয়ে চলে যাব। তা আমি তখন কোনোভাবেই বিশ্বাস করতেছিলাম না যে না ওর বাপ মার সম্পর্কটা মেনে নিছে। আমি বিকেলবেলা জিজ্ঞেস করলাম যে নীল সত্যি করে বল তো তুই দিয়াকে নিয়ে কোথায় যাবি? ও তখন বলে, দোস্ত আমি দিয়াকে নিয়ে ইন্ডিয়ায় চলে যাব। ওই কিন্তু আমার বলে না যে ইন্ডিয়াতে নিয়ে দিয়ার সে কী করবে। তাই আমি বললাম, তুই যে আমার আব্বা আম্মারে বললি তোর সম্পর্কটা তোর বাবা মা মেনে নিয়েছে, এটা কি সত্য? ও বলে, না এটা সত্য না, আমার বাবা মার সম্পর্ক মেনে নিয়ে নেয়। তাই আমি বললাম, মেনে না নিলে তুই দিয়াকে নিয়ে কোথায় যাবি? ও বলে, যাবো তো, কিছু না কিছু একটা করবো, আমাকে নিয়ে তোর তো টেনশন করতে হবে না। আমি দেখলাম কি ও আমাকে স্কিপ করতেছে, মানে ওর ভিতরে লুকিয়ে থাকা কথাটা ও আমাকে বলতেছে না। আমি তখন মোটামুটি বুঝে গেলাম যে ও আসলে কি চাইতেছে। আমি তখন প্রায় ফুললি শিওর হয়ে যায় যে ও দিয়াকে নিয়ে ইন্ডিয়াতে বিক্রি করে দিবে, এবং আমি ওর চোখে মুখে এই সত্যটাই দেখতে পেয়েছিলাম। ঠিক বুঝতে পারতেছি না কি করব। সন্ধ্যার প্রায় কিছুক্ষণ পরে আমার ছোটো বোনের সঙ্গে আমার দিয়ার একটা ভালো সম্পর্ক আছে। আমার ছোটো বোনের নাম হচ্ছে ফাতেমা। তা ফাতেমার সঙ্গে দিয়া মাঝে মাঝে কথাবার্তা বলে, এদিক সেদিক যায়।
তখন আমি আমার ছোট বোনের বিষয়টা জানাইলাম। আমার ছোট বোন বলতে সে একেবারে ছোট নয়, মোটামুটি বড়ই আছে। আমি আমার বোনের বললাম যে বোন দেখ এই ঘটনা, এই নীল বলতেছে যে এই আমার এটা বলছিল যে সে দিয়ারে বিক্রি করে দিবে এবং বিক্রি করার জন্য সে আমাকে লোক ঠিক করতে বলছিল। আমি এটাতে রাজি হই নাই। রাজি না হওয়ার পরে এখন শুনতেছি যে নীল নাকি দিয়াকে নিয়ে পালায় যাবে, এটা বলতেছে, মানে আমাদের এখান থেকে চলে যাব এবং যাওয়ার পরে আমি নিশ্চিত যে সে দিয়াকে বিক্রি করে দিবে। এখন আমি কি করতে পারি বলতো? আমার বোন তখন অপলক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমার বোনটা বেশ লজ্জা পাইতো, খুবই লজ্জাবতী লাজুক একটা মেয়ে ছিল। ওর বুক ফাটবে তো মুখ ফাটবে না, ও মরে যাবে তারপরও মুখ ফুটে কোনো কথা বলবে না। ছোটবেলা থেকে আমি আমার বোনটাকে ঠিক এমনটাই দেখেছিলাম। ও তখন মানে কান্না করতেছে, তো কান্না করতেছে, বললাম কি রে তুই কান্না করতেছিস কেন? এমন একটা ঘটনা, তুই আমাকে একটু হেল্প করবি, আমাকে একটা সাহায্য করবি। আমি এখন কি করতে পারি, নীলের হাত থেকে দিয়াকে কিভাবে বাঁচাতে পারি, তুই আমাকে হেল্প করবি। আর এটা না করে তুই কান্না করতেছিস, তা কেন কান্না করতেছিস? আমার বন্ধুখান আমার বলে, ভাইয়া তুমি কি জানো যে নীল ভাইয়ার সঙ্গে দিয়াপুর সম্পর্কের মাঝে ফাটল কেন ধরেছিল? যে না তো, আমি তো জানি না, কি হয়েছে? ও বলে তুমি জানো না, কিন্তু আমার মানে বড় ভাইও জানে আর আমার মাও জানে, হয়তো তোমাকে বলে না, তুমি মনে কষ্ট পাবা বলে। একটা সত্যি কথা কি ভাই, আমার ফ্যামিলির মানুষগুলো না আমাকে অনেক ভালোবাসে। মানে আমি যদিও পরিবারের ছোট ছেলে, তারপরও না তারা আমার কথা অনেক মূল্যায়ন করে, মানে আমাকে অনেক দাম দেয়। তাই আমার বোন বলতেছে তুমি মনে কষ্ট পাবা বলে হয়তো তোমাকে কেউ বলেনি, তবে দিয়াপুর সাথে নীলের সম্পর্কটা ফাটল ধরার বড় কারণ হচ্ছে আমি। আমি তখন অবাক হয়ে আমার বোনের মুখের দিকে তাকিয়ে আছি। আরে বলিস কি, দিয়ার সঙ্গে নীলের ফাটল ধরার কারণ তুই হতে যাবি কেন? আমার বন্ধুকে নিচের দিকে তাকিয়ে বলতেছে, ভাইয়া এই নীল ভাই আমার দিকে খারাপ নজর দিয়েছে। উনি আমাকে কয়েকটা খারাপ কথাও বলেছিল, যেগুলো আমার অনেক মাইন্ডে লাগছে। এক কথায় বলতে গেলে উনি আমার শরীরের দিকে নজর দেয়। আমি এই কথাটাই তখন দিয়াপুকে বলে দিই যে আপু, আপনার হাজব্যান্ড আমার সঙ্গে এটা এটা করছে। এবং এইটা আমি যেদিন থেকে আপুকে বলে দিই, সেদিন থেকেই এই দিয়াপুর সঙ্গে নীলের সম্পর্কের ফাটল ধরে। আমি শুনে তখন আমার বোনরে বললাম যে এটা তুই আমারে বললি না কেন? আমার বন্ধুগণ বলতেছে, ভাইয়া বলবো কি করে, বললেই তো তুমি দেখা যায় যে আরেকটা ঝামেলা হবে। আম্মু মানা করছে তোমাকে বলার জন্য, এই জন্য বলি নাই। আসলে আমার বোন এটা বলার সঙ্গে সঙ্গে আমার পায়ের রক্তটা তখন মাথায় উঠে গেছে। এবং মাথা উঠে যাওয়ার পরে ও তখন কি করছে, আমাদের ঘরের মধ্যে বসে আছে, মানে দিয়ার সঙ্গে বসে আছে তাদের রুমের মধ্যে। আমি গিয়ে দরজা নক করলাম। দরজা নক করা মাত্রই ও তখন দরজা খুলছে। দরজা খোলা মাত্রই আমি ওর কলার চেপে ধরছি, ধরেই ওখানে কয়েকটা ঘুষি লাগাই দিছি। ওই তখন বলতেছে বারবার যে এই কি করতেছিস, ইকবাল এগুলো কি করিস, আমার মারতেছিস কেন, আমার অপরাধ কি? আমি আর কোনো কথাই মানে আর কিছু বাড়াইলাম না, কয়েকটা ঘুষি দিয়া ওরা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। বের করে দিয়ে বললাম যে তুই আমার বাসা থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো। যদি তুই না বেরোস, আমি ইন্ডিয়ান বর্ডারে গিয়ে তোর নামে বিচার দেবো, তোকে এখান থেকে ধরাই দিব। তো এই মুহূর্তে আমাদের গ্রাম থেকে চলে যাবে, আর কখনো কোনো দিন আমি তোর চাইও দেখতে চাই না। এটা বলা মাত্রই ও তখন বলতেছে, দিয়া তুমি বেরিয়ে আসো, আমরা ওদের বাড়ি থেকে কালকে সকালে যাব না, এখনই চলে যাব, তুমি বেরিয়ে আসো। এই কথা বলা মাত্রই দিয়া তখন মানে বের হয়ে যাবে, মানে ওর সঙ্গে চলে যাবে, এমনই একটা ভাব দেখতেছিলাম। আমি সেই সময় দিয়াকে বললাম, দিয়া হয়তো অনেক কিছুই তুমি জানো, আমার কাছে বলো নাই, আর আমিও অনেক কিছু জানি, তোমার কাছে বলি নাই। তুমি হয়তো বলো নাই যে আমার বোনের দিকে নীল খারাপ নজর দিছে, আর আমি তোমাকে বলি নাই যে এই নীল তোমাকে বিক্রি করার জন্য অলরেডি ইন্ডিয়াতে লোক ঠিক করে ফেলছে। বাংলাদেশে আমাকে বলছিল তোমাকে বিক্রি করে দেওয়ার জন্য, আমি লোক ঠিক করে দেওয়ার জন্য, বাট আমি লোক ঠিক করে দিই নাই। আর যার কারণে নীল এখন ছলে বলে কৌশলে তোমাকে ইন্ডিয়াতে নিয়ে যাবে এবং ইন্ডিয়াতে নিয়ে ও তোমাকে বিক্রি করে দেবে। এটা বলা মাত্রই না মেয়েটা আমার মুখের দিকে অপলোক নয়নে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে বলতেছে, ভাইরে আমি আর কই যাব বলেন, আমি তো আর বাবা মা সব কিছু ছেড়ে ওর হাতটা ধরে চলে আসছি। ও যদি এখন আমাকে বিক্রি করে দেয়, তাহলে আমাকে তো বিক্রি হতে হবে। নীল যদি এই ঘর থেকে বেরিয়ে যায়, তবে কি আর আমি এই ঘরে থাকতে পারবো? আমার সঙ্গে তো আপনাদের তেমন কোনো সম্পর্ক নাই, নীলের মাধ্যমেই তো আমি আপনাদের বাড়িতে এসেছিলাম। যদি নীল বেরিয়ে যায়, তাহলে আমি থাকবো কেমন করে? আমি তখন এই দিয়ার হাত ধরে বললাম, দিয়া আমি তোমাকে বোনের মতো দেখি, তুমি নীলের সঙ্গে যেও না। আমি জানি নীলের সঙ্গে গেলে নীল তোমাকে বিক্রি করে দিবে। একটা খারাপ ছেলের হাত ধরে তুমি আর নিজের জীবনটাকে নষ্ট করো না। তুমি থাকো, আমরা প্রয়োজনে তোমার পরিবারের সঙ্গে যোগাযোগ করব এবং তোমার পরিবারের কাছে তোমাকে পৌঁছে দেব। তুমি নীলের সঙ্গে যেও না। ও তখন বলতেছে যে না, আমি ওর পরিবারের কাছে যাব না,
এই মুখ আমি আমার পরিবারকে কখনোই দেখাতে পারবো না। আমার সঙ্গে যা ঘটে গেছে আমিও পরিবারের কাছে জীবনেও যেতে পারবো না। আমার মাও তখন নীলকে মানে দিয়াকে জড়ায় ধরছে, যে দিয়া তুমি চাইও না, কারণ তুমি গেলে এই নীল তোমাকে বিক্রি করে দেবে, ও অনেক খারাপ ছেলে। একইভাবে আমার বোন ফাতেমাও গিয়ে দিয়াকে জড়ায় ধরে। এতগুলো মানুষ যখন দিয়াকে জড়ায় ধরে, দিয়ার তখন পাথর মনটা মোমের মতো গলে যায়। ও তখন ডিরেক্টলি নীলকে বলে তুমি চলে যাও, আমি যাব না। নীল তখন তারপরও তার বউকে মানে দিয়াকে নেওয়ার জন্য চেষ্টা করে। একটা পর্যায়ে আমার বড় ভাই ক্ষিপ্ত হয়ে নীলকে কয়েকটা থাপ্পড় দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেয়, এবং বের করে দেওয়ার পরে নীল তখন এই রাতে আমাদের বাড়ি থেকে চলে যায়। আমার মা বাবা, বড় ভাই এবং আমার বোন সবাই দিয়াকে বুঝায় তুমি আমাদের পরিবারে থাকো, তুমি যদি তোমার বাবা মায়ের কাছে না চাও তা তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আমার সম্পর্কটা ভালো, তুমি থাকো। এমন করে সবাই তখন দিয়াকে আপন করে নেয়, এবং দিয়েও সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পরিবারে থাকতে শুরু করে। দিয়া দিয়া মুহূর্তের মধ্যে তার ওই কষ্টগুলোকে আস্তে আস্তে করে ভুলতে শুরু করে। পরিবারের সবার সঙ্গে তখন দিয়ার একটা মধুর সম্পর্ক তৈরি হয়। সকালে আমার বোনের সঙ্গে মাঠে ঘাটে যায়, সেখান থেকে শাক সবজি খুঁজে এনে একইভাবে আমার বোনের সঙ্গে রান্না করে, আমরা সবাই একসঙ্গে খাই। তখনও কিন্তু দিয়া হিন্দু ধর্ম পালন করতো। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে, কাটতে কাটতে একটা সময় দিয়া নিজে আমার বোনকে জানে কি বলে। আমার বোন তখন এই কথাটা আমাকে জানায়, আমাকে বলতেছে ইকবাল ভাইয়া, দিয়াপু বলতেছে সে মুসলমান হয়ে যাবে, সে আর হিন্দু থাকবে না, যেহেতু আমরা সবাই মুসলমান, ও একা হিন্দু ধর্ম পালন করে, তা বলতেছে যে ও মুসলমান হয়ে যাবে। আমি তখন বললাম যে যদি মুসলমান হয়ে যায় তাহলে তো ভালো কথা। তো ও বলতেছে মানে দিয়া নাকি বলতেছে আমার বোনকে যে আমি মুসলমান হয়ে যাব, এরপরে তোমার পরিবার থেকে বলো আমাকে যেন তারা কোথাও একটা বিয়ে দিয়ে দেয়। আমি আর এই জীবনে থাকতে চাই না, তোমাদেরও বোঝা হতে চাই না, আর এভাবে থাকতে চাই না। আমাকে কোথাও বিয়ে দিয়ে দেখ, আমি আমার স্বামীর সংসার করব, আমাকে মুসলমান বানিয়ে বিয়ে দিয়ে দেখ। ছেলে গরিব হোক, রিক্সা ড্রাইভার হোক, হাত পা না থাকুক, পঙ্গু হোক, তাতেও কোনো সমস্যা নেই। যেমন ছেলে পাও তেমন ছেলের কাছে হলেও আমাকে বিয়ে দিয়ে দাও, আমি ওই ছেলের সঙ্গে আমার বাকি জীবনটা কাটাবো। এবং এই কথাগুলো শোনার পরে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়াকে আমরা এবার মুসলিম বানাই। এরপরে দিয়া আমাদের গ্রামের একজন হুজুরের মাধ্যমে ও কলমা পাঠ করে, কলমা প্রেরণ করে, কলমা পড়ে, এবং আলহামদুলিল্লাহ ও কলমা পড়ে দিন এরপরে ও মুসলমান হয়ে যায়। শুধু মুসলমানই হয় না ভাই, মুসলমান হওয়ার পরে দিয়া মুসলিম ধর্মটাকে এমনভাবে আপন করে নেয়, আমি আপনাকে কি বলবো। দিয়া যখন মুসলমান হয় ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, এবং মধ্যরাতে উঠে ও আপনার নফল নামাজ পড়তো, এবং ফজরের আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো। শুক্রবার, সোমবার ও রোজা থাকতো। মানে ওর ভিতরে এমন সব কিছু জিনিস আমি দেখতে পেয়েছি যেটা রীতিমতো আমার কল্পনাকেও হার মানিয়ে দিয়েছে। একটা নবমুসলিম মেয়ে যেভাবে তার ধর্মকে আপন করে নিয়েছে, এটা সত্যি আমার কল্পনাকেও হার মানায়। আমি দেখতাম ও নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো, সবার সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করেছে, তার সব কিছু আমাকে অবাক করে দিয়েছিল। যাই হোক, 1 দিন 2 দিন 3 দিন করে এমন করে মানে দিয়ার সময়গুলো আমাদের এলাকার মধ্যে কাটতেছে। এই করতে করতে আমার আব্বা আম্মাও তখন চিন্তা করছে মেয়েটা যদি এতটাই লক্ষ্মী এবং এতটাই ভালো, এবং ও যেহেতু আর ও দেশে ফিরে যায় নাই, তাহলে আমরা আমাদের নিজের মেয়ের মতো করেই ওকে একটা বিয়ে দিয়ে দিব। আব্বা আম্মা তখন তাদের মতো করেই এদিক সেদিক ছেলে খুঁজতেছে যে কোথায় ওকে বিয়ে দেওয়া যায়। এমন করতে করতে একটা পর্যায়ে একটা ছেলের সন্ধান পায়, এবং ছেলেটাও বেশ ভালো ছিল, একটা মাদ্রাসায় নাকি শিক্ষকতা করতো, দেখতে শুনতে ভালো। এবং ছেলেটা এই মেয়েটার মানে দিয়ার পুরো অতীত জানার পরে দিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়। নব মুসলিম হয়েছে, পরিবার থেকে চলে এসেছে, এই সব কিছু জানার পরে ছেলেটা স্বইচ্ছায় বলে ও দিয়াকে বিয়ে করবে। আমার আব্বা আম্মার সঙ্গে মোটামুটি ছেলেটার কথা প্রায় পাকাপোক্ত হয়ে যায়। পাকাপোক্ত হয়ে যাওয়ার পরে একদিন সকালবেলা আমার বোন আমারে বলতেছে, আমি তখন মাঠে কাজ করতেছিলাম, আমার বোন আমার কাছে গিয়ে বসে আছে। আচ্ছা কি রে, তুই আমার কাছে বসে আছিস কেন? ওই কোনো কিছু বলে না। আমি বললাম তা কেন বসে আছিস, কিছু তো বলবি, তোর কোনো টাকা টুকা লাগবে? বলে না ভাইয়া, টাকা লাগবে না, আমার অন্য একটা জিনিস লাগবে, দিবা? তাই আমি বললাম অন্য একটা জিনিস? তা অন্য একটা জিনিস কি লাগবে বল। আমি তো আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসতাম ভাই, আমাদের 2 ভাই 1 বোন, আমি ওরা এত ভালোবাসি যে আমার গোটা দুনিয়া একদিকে, আমার বোনটা একদিকে, আমি ওর বোনের ছাড়া কিচ্ছু বুঝি না। তাই আমি বললাম যে তোর কী লাগবে, তুই আমার কাছে বললেই তো হয়, বল না। আমার তখন আমার বোন আমার দিকে তাকায়া এবং আধো আধো চোখে তাকিয়ে বলতেছে, ভাইয়া আমার দিয়াপুরে লাগবে। আমি বললাম মানে দিয়ারে লাগবে মানে? বলে হ, আমার দিয়াপুরে লাগবে, তুমি কি দিবা? আমি বললাম তো দিয়া তো ঘরেই আছে, তো দিয়ারে দেওয়ার কি আছে? বলে আজকে ঘরে আছে,
2 দিন পর তো আর ঘরে থাকবে না। আমি বললাম মানে? ও বলে 2 দিন পর তো দিয়া আপু বসে যে অন্য কারো ঘরে চলে যাবে। আমি চাই না দিয়া আপু অন্য কারো ঘরে যাক। আমি বললাম তা ভালো কথা বিয়ে দিস না, ওকে বিয়ে দিস না, তাহলে তো আর অন্য কারো ঘরে যাবে না। আব্বা আমারে বুঝা বল এবং দিয়ারেও বুঝা যাতে ও বিয়ে না বসে। আমার বোন তখন আমার দিকে তাকায় বলতেছে, ভাইয়া আমি চাই দিয়াপুর বিয়ে হোক, আর বিয়ে হওয়ার পরেও দিয়াপু আমাদের ঘরেই থাকুক। তখন পর্যন্ত কিন্তু আমার বড় ভাইয়ের বিয়ে হয় নাই। যখন এই কথাটাও বলছে আমি ভাবছিলাম যে ও আমার মানে দিয়ারে আমার বড় ভাইয়ের কাছে বিয়ে দিতে চায়। আমি তখন বললাম যে তুই কি পাগল হয়ে গেলি? তুই কার কথা বলতেছিস? বড় ভাইয়ের কথা? বড় ভাই তো জীবনও দিয়েকে বিয়ে করবে না। আর আমার বড় ভাই একটু সহজ সরল বা একটু সাদামাটা টাইপের মানুষ, উনিও তো পজগজ বুঝে না, আর উনি দিয়েকে বিয়ে করবেও না। এটা বলার পরে আমার বোন তখন আমার দিকে তাকায় বলতেছে, আপনাদের কে বলছে আমি বড় ভাইয়ের কাছে দিয়াপুকে বিয়ে দেওয়ার কথা বলতেছি? আমি তো বড় ভাইয়ের কথা বলি নাই। তা আমি বললাম, তা বড় ভাইয়ের কথা না বলি তুই কার কথা বলছিস? তারপর আমার বোন আমার বলতেছে, তোমার কথা। আমি চাই তুমি দিয়াপুকে বিয়ে করো, এবং বিয়ে করে তুমি দিয়াপুকে আমাদের ঘরেই রেখে দাও। দিয়াপু যদি আমাদের ঘরে থাকে তাহলে বিশ্বাস করো ভাইয়া আমার অনেকটা ভাল লাগবে, তুমি এই কাজটা করো। আমি ওর কথা শুনে ওর দিকে তাকিয়ে হাসি হেসে বলতেছি, তুই কি সত্যিই পাগল হয়ে গেলি? এগুলো কী সব উল্টাপাল্টা কথা বলতেছিস? দিয়া আমারে কেন বিয়ে করবে? আর আমি তো দেখতে শুনতে অতটা ভালো না, আমারেও কেন পছন্দ করবে? আমি কিন্তু আসলেই ভাই দেখতে শুনতে খুব একটা ভালো, মানে আমার একটা গুড লুকিং ছিল না। আমার দাঁতগুলো অনেক গোছা ছিল এবং আমি অনেকটা খাটো ছিলাম। এবং শুধু খাটোই নয়, মানে একটা ছেলেকে বেচে ফেলে দেওয়ার মতো যা যা আছে তার সবই আমার কাছে আছে। আমাকে পছন্দ করার মতো কোনো কিছুই কিন্তু আমার মাঝে নাই। তা আমার বোন বলতেছে, ভাইয়া তুমি নিজেকে এতটা ছোট বানাইও না, এতটা নিরাশও হইও না। তুমি শুনলে মোটামুটি খুশি হবা যে দিয়া আপু কিন্তু তোমার পছন্দ করে। আমি বললাম মানে? কি বলিস এটা তুই? দিয়া আমারে পছন্দ করে? বলে হ্যাঁ, দিয়া আপু কিন্তু তোমারে পছন্দ করে, তুমি কিন্তু চাইলেই দিয়া আপুকে বিয়ে করতে পারো। আমার বোনের কথাটা বলার পরে না আমার কাছে তখন বেশ ভালোই লাগছিল। আমি বললাম যে ঠিক আছে, তুই বাড়িতে যা, আব্বা আমার সঙ্গে কথা বল, দেখ তারা কি বলে। ও বলে আচ্ছা ঠিক আছে। আমার বোন তখন খুশি মনে নাচতে নাচতে বাড়ির দিকে গেল। আর আমি তখন মাঠে কাজ করতে আর চিন্তা করতেছি, হাই হাই রে, এই ঘটনা যদি নীল কখনো জানতে পারে আমি দিয়েকে বিয়ে করছি, তাহলে নীল মনে অনেকটা কষ্ট পাবে। ও ভাববে আমি ওরে আমাদের পরিবার থেকে সরিয়ে ওর বউটারে আমি নিয়ে গেছি। আমার তখন খুব খারাপ লাগতেছিল। আবার মনে মনে এটাও ভাবতেছিলাম যে না, এমনটাও করলে তাতে আমার কি আসা যায়, কারণ তো খারাপ ছেলে ছিল, ও আমার ঘরে খাইতো, আবার আমার ঘরে আমার বোনের দিকে নজর দিচ্ছে, ও তো বেশ খারাপ ছেলে। না যাই হোক, আমি নিয়ে আর কোনো কথা বলবো না। ওর খুশি, ও যা ভালো তাই চিন্তা করে, আমার কিছু করার নেই। এরপরে আমি দুপুরে বাড়িতে এসে খাবার খেতে বসছি। মা তখন আমারে বললো যে কি রে, ফাতেমা তো এমন এমন কথা বললো, এটা কি? আমি বললাম হ্যাঁ, বউ যদি বলেই থাকে তাহলে এই নিয়ে কাজ করো। আমার মা বলে তুই কি রাজি? আমি বললাম হ্যাঁ আমি রাজি। মা বলে একটু ভেবে চিন্তে বল, কারণ তুই তো জানিস যে মেয়েটার একটা বিয়ে হয়েছে, আমাদের ঘরেই মেয়েটা অনেক দিন ধরে আরেকটা ছেলের সঙ্গে ছিল, এসব জেনে শুনেও কি তুই তার সঙ্গে থাকতে পারবি? আমি আমার মাকে তখন একটা কথাই বলছি যে মা দেখো, আমার মেয়েটা যে নব মুসলিম হয়েছে, এই যে সে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, দিনের পথে চলতেছে এবং ইসলামকে এতটা ভালোবেসে আগলিয়ে ধরছে মা, এই জিনিসগুলোই না মেয়েটার প্রতি আমার আরও ভালোবাসা বাড়িয়ে দিয়েছে মা। আমি চাই যে মেয়েটাকে আমি বিয়ে করি এবং এই মেয়েটা আমার সঙ্গে থাকুক, তার জীবনের বাকি সময়গুলো সে আমাদের পরিবারেই কাটাক। আমার এই কথাগুলো শুনে আমার মা বেশ আনন্দিত হয়েছে, আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে যে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সেটাই করব। এবার যেমন কথা তেমন কাজ। আমার মা তখন এই দিয়ার সঙ্গে আমার বিয়ের সব কিছু ঠিকঠাক করলো। মোটামুটি ছোটোখাটো করে এক অনুষ্ঠানের মাধ্যমে আমি তখন দিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। একই ঘরে আমাদের বাসর হলো। বাসর ঘরে গিয়ে আমি দিয়াকে বললাম যে দিয়া, এই একই ঘরে তো তুমি নীলকে নিয়েছিলা, সত্যি কি তুমি নীলকে মিস করো? ও তখন আমার দিকে তাকিয়ে বলে, আজ আমাদের বাসর ঘর, আমাদের এই পবিত্র রাতে আমি আপনার সঙ্গে মিথ্যে বলবো না, আমি আপনাকে সত্যিটাই বলি যে দেখেন, আমি মানুষটাকে সত্যিই ভালোবেসেছিলাম, অন্তঃস্থল থেকে ভালোবেসে পরিবার পরিজন সব কিছু ছেড়ে তার হাত ধরে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে আপনাদের গ্রামে। কিন্তু সে আমার এই ভালোবাসার কোনো মূল্য দেয়নি, আপনার বোনের দিকে খারাপ নজর দিছে এবং আমার সঙ্গে ও যা যা করছে আমি সব কিছু বলতে চাই না, কারণ আমার প্রাক্তন, আমি ওর বদনাম করতে চাই না। ও যেখানে আছে আল্লাহ যেন ওকে ভালো রাখে। আমি আপনাকে পাইছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার মতো একটা ভালো ছেলে আমার স্বামী হয়েছে। আমি আপনার সঙ্গে সুখে দুঃখে জীবনের বাকি সময়টা কাটাতে পারলেই আল্লাহর কাছে আমার আর কোনো চাওয়া নাই।
আলহামদুলিল্লাহ, শুরু হলো দিয়ার সঙ্গে আমার মিষ্টি প্রেমের একটা মধুর সম্পর্ক। একে, একে করে দিয়া আমাকে ভালোবাসতেছে, আমি দিয়াকে ভালোবাসি। আমাদের সময়গুলো আস্তে, আস্তে করে সামনের দিকে কাটতেছে। আমার বোনও একে, একে বড় হইতেছে। এরকম করে প্রায় অনেকগুলো মাস কেটে গেল এবং দিয়ার ঘরে কোনো সন্তানাদি হয় না। যেহেতু কোনো সন্তান হয় না, আমরা বেশ টেনশনে পড়ে গেলাম যে কী ব্যাপার? বাচ্চা-কাচ্চা হয় না। বাচ্চা-কাচ্চা না হলে তো সংসারে শান্তি আসে না বা ভালো লাগে না। আমার মা তখন দিয়াকে বিভিন্ন হুজুর, কবিরাজ, তান্ত্রিক এখানে সেখানে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতেছে। কিন্তু কোনোভাবে কোনো কিছু কাজ হইতেছে না। কেন বাচ্চা হয় না সেটাও জানি না। অনেক কবিরাজরা বলে রিয়ার দিকে নাকি মানে দিয়ার দিকে নাকি মানে খারাপ কোনো কিছুর নজর আছে। খারাপ কোনো কিছু আঁচড় করেছে এগুলো বলে। তা আমরা আসলে বুঝি না যে কী হইতাছে। এমন করে সময়গুলো কাটতে, কাটতে একটা সময় হঠাৎ করে আমাদের পরিবারে আমার বাবা তো আসলে তেমন কোনো কাজ করতো না। আমাদের গোটা পরিবারটা আমার বড় ভাইয়া চালাইতো। মানে বড় ভাইয়ের উপরেই পরিবারটা চলতো। বড় ভাইয়া তখন বিয়ে করে ফেলে। বিয়ে করার প্রায় ১৫ দিনের মাথায় আমার বড় ভাই আলাদা হয়ে যায়। বিয়ে করে ঠিক ১৫ দিনের মাথায় বড় ভাই আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে যাওয়ার পরে তখন পরিবারে আমার বাবা, মা এবং আমার ছোট বোন, আমার বউ তখন সবাই আমার উপরে। আমি তখন বেশ বেকায়দায় পড়ে যাই। মানে কি করব বুঝতে পারতেছিলাম না যে মানে সংসার তখন চালাইতে পারতেছিলাম না। হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আর মানে কি করব তখন আর মাথার উপরে তো বড় ভাইয়া তো কাজ করে না। আব্বা বয়স হয়ে গেছে। মানে বড় ভাই আলাদা হয়ে গেছে পরিবার থেকে। আব্বা তো বয়স্ক হয়ে গেছে। তখন পুরো দায়িত্ব আমার উপরে। আমি সংসার চালাতে, চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। এই করতে, করতে আমার বোন একদিন হঠাৎ করে আমারে বলতেছে যে, "ভাইয়া একটা কথা বলি যদি তুমি কিছু না মনে করো।" আমি বললাম যে, "বল।" আমার বোন বলতেছে বর্ডারের ওপারে আমার বোন নাকি কোথায় জানি একটা মানে কেমন জানি একটা কারখানায় চাকরি পাইছে। কারখানায় না ঠিক মানে ধরেন ওই যে গ্রামের মধ্যে যেরকম কুটির শিল্পগুলো আছে না? এরকম কোনো একটা তাঁতের কাজও পাইছে। আমারে বলে আমি ওখানে কাজে চলে যাবো। আব্বা-আম্মার এ অভাব অনটন, বড় ভাইয়া বিয়ে করে আলাদা হয়ে গেছে, সংসার চলে না। তা আমি ওখানে কাজে ঢুকবো। আমি আমার বোনেরে বললাম যে, "না তোর দরকার নেই ওখানে কাজে ঢোকা এবং তুই ওখানে কাজ করিস না। তোর এগুলো দরকার নাই।" আমার বোন তখন বলতেছে, "না আমি চলে যাবো। আমি ওখানে কাজ করবো।" মানে ও চিল্লাচিল্লি করতেছে। তাই যেহেতু এরকম করতেছে একটা পর্যায়ে আমি বললাম যে, "ঠিক আছে।" আমি আমার বউর সঙ্গে আলোচনা করি, দিয়ারে বলি। দিয়েও বলতেছে, "ও যদি কাজ করতে চায় তাহলে ওরা আটকাইতেছো কেন? ও যাক। পারিবারিক অবস্থা তো খুব খারাপ। সংসার চলে না। নুন আনতে পান্তা পোড়ায়। আমরা ৩ বেলা ৩ মুঠো ভাত ঠিকমতো খেতে পারি না। এই অবস্থার মধ্যে ও যদি কোথাও গিয়ে কাজ-টাজ করতে চায়, ওকে তুমি বাধা দিও না, ওকে আটকাও না, ওকে যাইতে দাও।" তা আমার বোন যেহেতু এরকমই করতেছে, আমি তখন বললাম যে, "আচ্ছা ঠিক আছে যা।" এবার আমি নিজেই পার্শ্ববর্তী মানে বর্ডারের ওপারে ইন্ডিয়ার মধ্যেই পড়ছে, ওই একটা গ্রামে একটা কুটির শিল্পের মাঝে আমার বোনকে তখন আমি কাজ দিলাম। আমার বোন তখন ওখানে কাজ করতো। আমি বাড়িতে থাকতাম। তখন তো ধরেন আমি নিজেও আমাদের গ্রামে নিজের কাজও করতাম, আবার মানুষের জমি জমাতে কাজ করতাম। মানে তখন আর ওই ফুটবল খেলা-টেলা এগুলো নাই। তখন একটাই চিন্তা, ফসল উৎপাদন করতে হবে, এগুলো বিক্রি করতে হবে, সংসার চালাইতে হবে, বউর খরচ-বরচ লাগবে। মানে তখন অনেক দায়িত্ব আমার মাথার উপরে চলে আসে। যাই হোক ভাই, এরকম করে সময়গুলো কাটতেছে, কাটতেছে, কাটতেছে এবং কিছুদিন পরে আমার বউ কিন্তু বারবার ইন্ডিয়াতে যাইতো। আমার আমার বোন ফাতেমা যেখানে কাজ করে ওইখানে আমার বউ যাইতো। তো আমার বউ মানে লাস্টের দিকে আমি যাইতে পারতাম না। আমার বউ কিন্তু বারবার ওখানে যেত। আমার বোন কিন্তু মাসে, মাসে টাকা দিত। পরিবারের জন্য টাকা পাঠাইতো, টাকা দিত। এখানে প্রায় অনেকগুলো মাস কেটে যায়। এখানে আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি। এর মাঝে কিন্তু আমার বউ যে দিয়াস ও কিন্তু গর্ভবতী হয় এবং গর্ভবতী হওয়ার পরে আমার ঘরে একটা কন্যা সন্তান হয়। আমার একটা মেয়ে হয়। আমার মেয়েটার বয়স তখন একেবারে কম, খুব ছোট। মায়ের বুকে দুধ খায় এমন একটা অবস্থা। জাস্ট কয়েক মাস হইছে। এরই মাঝে দিয়া আর আগের মতো করে ফাতেমার খবর নিতে পারত না বা ওই মানে ওখানে আর যাইতে পারত না। ওই বর্ডারের ওপারে যাইতে পারত না। তখনই আমাকে ফাতেমা মানে দিয়া আমাকে বারবার বলতেছে যে, "আমারে বলে একটা কাজ করেন, আপনি ফাতেমারে ওইখান থেকে কাজ থেকে নিয়ে আসেন।" তা আমি বললাম যে, "এটা তুমি কি বলতেছো? আমাদের পরিবারে চলে না, সংসার চলে না, সংসারে তো অভাব অনটন। ও যদি ওইখানে কাজ করে ৳২ ইনকাম করে তাহলে এতে মন্দ কি? এত খারাপ কিছু না। তা তুমি কেন বলতেছো ওকে নিয়ে আসার জন্য?" আমার বউ আমাকে মুখ ভেঙে কোনো কিছু বলেও না যে তার কারণটা কি। তা আমারে শুধু বারবার একটা কথাই বলে যে, "আপনি ওরে নিয়ে আসেন, ওরে ওইখানে রাইখেন না। ওরে নিয়ে আসেন। দরকার হলে আমরা ৩ বেলায় ১ বেলা খাবো। আমাদের মাঝে যত অভাব অনটন থাকুক তাতে সমস্যা নেই। এরপরেও আপনি একটা কাজ করেন, আপনি নিয়ে আসেন।" এভাবে যখন আমার বউ আমারে বারবার বলতেছিল, একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে ঠিকই আছে। আমার বোনেরও তো বয়স হইছে, তারও বিয়ে-শাদী দিতে হবে। তো এরকম করে যদি ইন্ডিয়াতে গিয়ে অন্য পাড়ায় কাজ করে, তাহলে তো ভালো কোনো ছেলেও পাবো না বিয়ে দেওয়ার জন্য। তা ওরে আমি ওখান থেকে নিয়ে আসি, আইনা আমাদের পাড়ায় রাখবো। এরপরে দেখে শুনে ওরে বিয়ে দিয়ে দিব। এবার আমরা দুঃখে কষ্টে যেমনে পারি এমনি চলবো। এই চিন্তা করে কিছুদিন পরে আমি তখন এই আমার বোনকে আনার জন্য ইন্ডিয়াতে গেলাম।
গিয়ে আমার বোনের বলতেছি যে তুই চলে আয়। আমারে বলতেছে যে ভাই আমি যাবো না। তাই আমি বললাম যে তুই কেন যাবি না? বলে ভাই আমাদের সংসার চলে না, আমি মাসে মাসে কিছু টাকা পাই, ওই টাকা বাড়িতে পাঠাই এবং এই দিয়ে তো আমাদের পরিবারটা চলে। তা আমি যদি এখন কাজ ছেড়ে দিয়ে চলে যাই তাহলে পরিবার চলবে কেমন করে? আব্বার ওষুধ লাগে, মায়ের ওষুধ লাগে এবং খানা খরচের কত টাকা, এত টাকা কোথায় পাবো? আমি আমার বোনের বললাম যে দেখ তুই টেনশন করিস না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে, তুই ভাবিস না রে বোন, তুই চলে আয়। মানে খুবভাবে ওরা রিকোয়েস্ট করতেছি চলে আসার জন্য, না ও আসবেই না। অনেকভাবে বুঝাইলাম, ও আসে নাই। পরে সন্ধ্যার পর আমি চলে আসছি। আসার পর আমার বউ দিয়ে জিজ্ঞেস করতেছে কী ব্যাপার, তুমি কি রিয়ারে এই কি বলে ফাতেমারে আনো নাই? আমি বলছি দেখো আমি ফাতেমাকে অনেক বুঝাইছি, ওরে আমি বারবার বলছি চলে আসার জন্য, কিন্তু ও আসতেছে না। আমার বউ সেদিন আমার উপরে খুব খেপে যায়, মানে মোটামুটি রেগে যায়। রেগে কি আমাকে বলতেছে যে তুমি এরকম বোকা কেন? আমি বললাম কেন? বলে আমি না বলছিলাম যে তোমাকে জোর করে নিয়ে আসবা, ওর জোর করে আনলা না কেন? আমি তখন আমার বউর সঙ্গে একটু রাগারাগি করি, আরে আশ্চর্য তুমি এগুলো কী বলো, আমি ওর জোর করে কেন আনতে যাব? ওইখানে গিয়ে কাজ করে ওইখানে থাকতেছে, ভালো টাকা ইনকাম করতেছে, আমাদের পরিবার চলতেছে, তা আমি ওর ওইখান থেকে জোর করে আনবো কেন? আমার বউ তখন আমার বলে যে না তুমি এটা ভুল করছো, তোমার ওকে নিয়ে আসা দরকার ছিল। এর 2-3 দিন পরে আমার বউ তখন আমার বলতেছে আমি যাব, আমি বর্ডারের ওপারে যাব, গিয়ে আমি মানে ফাতেমাকে নিয়ে আসবো। আমি বললাম তখন আমার বাচ্চারা অনেক ছোট, মায়ের বুকে দুধ খায়। আমি বললাম যে তুমি এই শরীর নিয়ে তা তুমি কেন যাবা? না তোমার এই শরীর নিয়ে যাইতে হবে না। ওই তখন বলে যে না 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 আমি যাবো, আমি দিয়াকে নিয়ে আসবো, আর সরি আমি ফাতেমাকে নিয়ে আসবো। মানে আমার সঙ্গে জোরাজোরি করতেছে। একটা সময় ধমক দিলাম, ধমক দিয়ে বললাম যে তোর কোথাও যাইতে হবে না, তুই এখানে থাক, তোর যাওয়ার দরকার নেই। এইভাবে প্রায় আরও মাসখানেকের মতো কেটে যায় এবং মাসখানেক পরে একদিন হঠাৎ করে ইন্ডিয়া থেকে খবর আসছে আমার বোনকে নাকি পাওয়া যাচ্ছে না। আমার বোন যেখানে কাজ করতো ওইখানে আমার বোনকে পাওয়া যায় না। শুনে তো আমি তাড়াতাড়ি ছুটে গেলাম। এখানে যাওয়ার পরে যেখানে যে মহিলাটা ছিল ওই মহিলাটা বলে আমার বোন নাকি চলে গেছে। তা বলে ওই যে বোন কোথায় গেছে? বলো ও তো বলছে বাংলাদেশে চলে যাবে, তোমাদের কাছে যাবে, এটা বলে গেছে। কারণ কই চলে গেছে আমরা তো জানি না, কয়েকদিন ধরে ওর কোনো খোঁজ খবর নাই, খবর পাই না, তাই তো তোমাদের বাড়িতে খবর পাঠালাম যে ওকে পাওয়া যাচ্ছে না। তো আমি তখন বুঝতে পারলাম না যে কী ব্যাপার, ও হঠাৎ করে কোথায় চলে গেল। মানে ওর তো এভাবে উধাও হয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কি করবে ও? তো আমি ওর মাঝে এরকম কোনো কিছুই দেখি না। আমাদের সংসারের প্রতি, পরিবারের প্রতি ওর অনেক টান ভালোবাসা ছিল, তাহলে ও কেন চলে গেল? পরে ওরে না পাইয়া খোঁজাখুঁজি করে বাড়িতে আসছে। আসার পরে তখন দিয়া মনটা অনেক খারাপ করে আছে, মানে অনেক মন খারাপ করেছে, আমার সঙ্গে ঠিকমতো কথা বলে না। আমি বললাম যে তুমি আমার উপর রাগ করতেছো কেন? ও বলে আমি তোমার হাতে পায়ে ধরে তোমার বলছি যে ফাতেমাকে ওখান থেকে তুমি নিয়ে আসো, তুমি মাইরা হইলেও ফাতেমাকে নিয়ে আসো, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। আমি শেষ পর্যন্ত তোমাকে এরকম করে বললাম, এরকম করে তোমারে বললাম যে তুমি মেয়েটাকে ওখানে রাইখো না, আমি প্রয়োজনে যাই, আমি গিয়ে মেয়েটাকে নিয়ে আসি, তুমি আমাকে এ পর্যন্ত যেতে দিলা না। তুমি এটা কী করলা? তুমি নিজের হাতে ফাতেমার জীবনটা নষ্ট করে দিলা। আমি তখনও বুঝতে পারতেছিলাম না যে আমার বউ আমাকে কি বলে। আমি বারবার আমার বউরে জিজ্ঞেস করতেছি, বউরে আমার কাছে তুমি সত্যি কথা বলো তো, ফাতেমার কি হয়েছে? ফাতেমা কোথায় চলে গেছে? ও বলে আমি জানি না ফাতেমা কোথায় চলে গেছে, তবে আমার কাছে মনে হচ্ছিল যে ফাতেমা কিছু না কিছু একটা করে ফেলবে, ও কিছু না কিছু একটা করে ফেলবে, এটা আমার একটা ধারণা হয়েছিল। আমি এই জন্যই তোমাকে বলছিলাম যে তুমি ওর ওখানে রাইখো না, তুমি ওকে জোর করে হলেও দেশে ফিরে নিয়ে আসো, কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই। আমি বললাম আমি তোর মাঝে এরকম কিচ্ছু দেখি নাই, কোনো কিছুই তোর মাঝে আমি দেখি নাই, কোন সন্দেহে আমি ওকে ওখান থেকে নিয়ে আসবো বলো তো? আমার বউ তখন খুবভাবে মন খারাপ করে বসে থাকে, কোনো কিছু করে না, এবং তখন আমাদের পরিবার একেবারে চলে না বললেই চলে। এবং এইভাবে না চলতে চলতে একদিন হলো কি, আমি একটা কাজে গেছিলাম, মানে একটা মাটির কাজে গেছিলাম। তো কাজটা বেশ কঠিন ছিল, মানে অনেক নিচ থেকে মাটি উঠানো লাগতো উপরে। তো এরকম করেই নিচ থেকে মাটি উঠাইতে এসেছিলাম মাথায় করে। আমি আবার মাথায় তেমন কোনো বোঝা বইতে পারি না, তো আমি মাটির কাজ ওভাবে করি না। তাই আমি ওইদিন গেছিলাম পরিবারের অভাবের কারণে, যেহেতু আমার বোনও টাকা দেওয়া বন্ধ করে দিছে এবং সংসারও চলানো, নিজের একটা মেয়ে আছে, বাবা আছে, মা আছে, অনেক খরচ। তো মাটির কাজটা যখন করতেছিলাম ভাই, তখন প্রায় আপনার সকাল 11টার দিকে বাজে এরকম সময়। তো মাটির মাথায় করে টুকরি করে যখন মাটি নিয়ে নিচ থেকে উঠতেছিলাম পুকুর থেকে, আমি হঠাৎ করে ওখানে পিছলে পড়ে যাই এবং পিছলে এমনভাবে পড়ি, মানে আমার মনে হয় কি যে আমার মানে পাশের একটা ইয়ের ভিতরে পড়ে যায়, মানে এই পাশে একটা পাকা জায়গার মতো ছিল, ডান পাশে ওই গর্তের মধ্যে পড়ে যায়, পড়ে আমার পাটা একেবারে উল্টে যায়, মানে পাটা এভাবে উল্টে যায়
মানে আমার কোনো সেন্স নেই, আমার কোনো জ্ঞান নাই। এবং তখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন আমার জ্ঞান ফিরে আসে। এবং যখন জ্ঞান ফিরে আসে আমি তখন দেখি যে আমার বাবা মা সবার কপালে চিন্তার ভাঁজ। মানে আমার বোনকে তো পাওয়াই যায় না, একে তো এই চিন্তা, তার উপরে আমার বউ তখন বেশ চিন্তিত হয়ে গেল। আমাদের এলাকারই একটা হসপিটাল আমাকে তখন নিয়ে যাওয়া হয়েছে। তো আমি আমার বউরে বললাম যে আমার কী হয়েছে। আমার বউ বলে তোমার পায়ের হাড্ডিটা ভেঙে গেছে এবং এটা তোমাকে মানে ভিতরে রড ঢুকাতে হবে, মানে কীভাবে জানি বলে রড ঢুকাইতে হবে এবং এটা করলে পরে তুমি বাঁচতে পারবা, মানে তুমি পা ইয়ে করতে পারবা এবং এটা খুব দ্রুত করা দরকার, তা না হলে তোমার এই পাটাকে কেটে ফেলতে হবে। তো সেটা করতেও টাকা লাগবে, আমি কি করবো ঠিক বুঝতেছি না। আমার বউরে বললাম যে বউরে এটা করতে কত টাকা লাগবে। আমার বউ যে টাকার কথা বললো, আমাদের ভিটা মাটি সব কিছু যদি বিক্রি করে আসি তারপরও না ভাই এই টাকা হবে না, মানে তারপরও এই টাকা হবে না। আমি বললাম যে দেখো এই টাকা তো আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়, আমার ভিটা মাটি সব কিছু বিক্রি করলেও তো এই টাকা হবে না, তা তো আমার চিকিৎসা করার দরকার নেই, আমার পাটাকে কেটে ফেলতে বলো। আমার বউ বলে পা যে তুমি কাটবা, পা কাটতেও তো টাকা লাগবে। আমি তখন বললাম তাহলে একটা কাজ করো, আমার বাড়ি নিয়ে যাও, আমার পাও কাটতে হবে না, আমার পায়ের ভিতরে রডও ঢুকাইতে হবে না, আমি যেমন আছি তেমনই থাকবো, প্রয়োজন আমি ভিক্ষা করবো, তুমি কি আমার সংসার করবা না? আমার বউ তখন আমার দিকে তাকায় বলে কেন করবো না, তুমি যদি ভিক্ষা করো তোমার পাশে বসে আমিও ভিক্ষা করবো, তারপর আমি তোমার সঙ্গে সংসার করব। আমি বললাম তাহলে চলো আমাকে বাড়ি নিয়ে চলো। ও তখন বলতেছে যে দেখো টাকা তো ম্যানেজ করাই লাগবে, কারণ তোমার পায়ে রড ঢুকাইতে হবে। তোমার একটা কথা বলে, যেহেতু তুমি আমার স্বামী, আমার অনুরোধটা কি তুমি রাখবা? আমি বললাম বলো। ও বলে আমার মেয়েটার আমি তোমাদের কাছে রাইখা আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই, আমার পরিবারের কাছে যেতে চাই এবং যেভাবেই পারি পরিবারকে বুঝিয়ে শুনিয়ে তাদের কাছ থেকে কিছু টাকা এনে আমি তোমার চিকিৎসা করতে চাই। আমি তখন আমার বউকে বললাম তুমি কি পাগল হয়ে গেছো, কিসব উল্টাপাল্টা কথা বলতেছো, তুমি তোমার বাবা মায়ের কাছে যাবা, ওখান থেকে টাকা নিয়ে তুমি আমার পায়ের চিকিৎসা করবা, না দিয়া না। আমি তোমার বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের পায়ের চিকিৎসা করাতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি ইন্ডিয়াতে ফিরে যাও, আমি যতটুকু নীলের মুখে শুনেছিলাম তোমার পরিবার সম্বন্ধে, তারা তোমাকে কোনোভাবেই এই বাংলায় আর ফিরে আসতে দিবে না। আমি তোমাকে হারাবো, আমার সন্তানের মাকে, আমার আদরের বউকে আমি হারাবো। আমি পঙ্গু হলে ভিক্ষা করে ভাত খাওয়াবে, তাও তোমাকে হারাতে চাই না। ও তখন আমাকে বলতেছে দেখো তুমি আমাকে যেতে দাও, তুমি পাগলামি করো না, আমি ঠিক তোমার কাছে চলে আসবো, আমাকে 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 আমার পরিবারের কাছে যেতে দাও। আর তোমাকে আরেকটা কথা বলি, আমি আমার নিজের কিডনি বিক্রি করার চেষ্টা করেছিলাম, বাট আমি জানতাম না যে আমার একটা কিডনি আগে থেকে ড্যামেজ। আমি ওর কথাটা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি বলো তুমি এটা দিয়া? ও বলে হ্যাঁ, আমার একটা কিডনি আগে থেকে ড্যামেজ, এটা আমার জানা ছিল না। আমি তখন বললাম তুমি কি করতে চাচ্ছ? বলে আমি টাকার জন্য ইন্ডিয়াতে যাব। ওকে অনেক বুঝাইলাম কিন্তু আমাদের বুঝ নিল না। আমার ওই দুধের বাচ্চাটাকে বাংলাদেশে রেখে দিয়া তখন টাকার উদ্দেশ্যে ইন্ডিয়াতে চলে গেল। 3 দিন অতিবাহিত হয়ে গেল, 3 দিন পর্যন্ত দিয়ার কোনো সন্ধান পাওয়া গেল না। 3 দিন পরে দিয়া আশার প্রদীপ নিয়ে ওর সঙ্গে আরেকটা মেয়েকে নিয়ে ইন্ডিয়া থেকে ফিরে আসছে এবং আসার পরে আমি ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে ওর মুখটা অনেক ভালো, মানে ওর মুড অনেক ভালো। ও আমাকে বলে আমি টাকা এনেছি তোমার চিকিৎসা করার জন্য এবং সেখান থেকে ও আমাকে তখন ঢাকায় নিয়ে যায়। আমাদের ওই রংপুর উপজেলা থেকে আমি তখন ঢাকায় চলে যাই এবং ঢাকার একটা হসপিটালে আমার তখন পায়ের চিকিৎসা হয়। আমার পায়ের ভিতরে রড ঢুকিয়ে আমার পাটাকে সিঁচা করা হয় এবং মোটামুটি আমি কিছুটা সুস্থ হই এবং দীর্ঘদিন হসপিটালে থাকার পরে আমি পুনরায় আবারও আমার প্রিয় গ্রাম রংপুরে ফিরে যাই। এবার রংপুরে আসার পরে মানে আমার তো আর কোনো কিছুই নাই, একে তো পা হারাই ফেলছি, মানে পায়ের ভিতরে রড ঢুকাইছে, হাঁটতে পারি কিন্তু ভারী কোনো কাজ করতে পারি না। ধরেন ভারী কোনো বোঝা বইতে পারি না, মানে কোথাও যাইতে পারি না, একটু বেশি হাঁটাহাঁটি করতে পারি না, মানে একটু বেশি হাঁটাহাঁটি করলেই পা ব্যথা শুরু হয়ে যায়। এরপরে ভারী কোনো বোঝা নিতে পারি না। আমি তো কৃষকের ছেলে, আমার তো কাজ করতে হবে, কাজ না করলে তো ভাই আমার সংসার চলবে না। এখন সংসার চালানোর জন্য তো আমি কাজ কীভাবে করব, আমি তো কাজ করতে পারি না। এভাবে সময়গুলো কাটতেছে। একটা সময় দিয়ে আমারে বলে তুমি দেখো তো আশেপাশে কোনো একটা দোকান দেওয়া যায় কিনা। আমি বললাম দোকান? কিসের দোকান? ও বলে তুমি যে কোনো একটা দোকান দাও, একটা দোকান দাও, আমি তোমার পুঁজির ব্যবস্থা করব। তা আমি যতটুকু জানি ওর বাপ মায়ের কাছ থেকে যে টাকা আনছে তার সমস্ত টাকাই কিন্তু আমার চিকিৎসার পিছনে ব্যয় হয়ে গেছে। ওর কাছে কিন্তু বিষ খাওয়ার মতো আর কোনো টাকা নেই। তাই আমি বললাম যে তোমার কাছে তো কোনো টাকাই নেই, তা তুমি আমাকে কিভাবে দোকানের কথা বলতেছো? ও বলে তুমি দোকান দাও, আমি টাকার ব্যবস্থা করব। ও যখন এটা বললো, একইভাবে আমার মাও তখন বললো যে ঠিক আছে তাহলে তুই দোকানের ব্যবস্থা কর, যে দেখ কোথাও দোকান পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে ওরে আমরা নিয়ে আসবো, মানে দিয়াকে আমরা নিয়ে আসবো। তখন আমি বললাম যে
আচ্ছা ঠিক আছে তাহলে ওকে আমি এটাই করব। এই ঘটনার পরে আমি তখন করলাম কি দোকান খুঁজতে শুরু করি। আমাদের গ্রামটা যেহেতু একটা মানে বর্ডার ভিত্তিক গ্রাম ছিল, সেখানে মোটামুটি অনেক এটা সেটা পাচার হইতো খারাপ জিনিস। তো সেখানে অনেক দূর দূরান্তের মানুষরা আসে। তখন আমি কি করলাম, একটা ছোট দোকানের ব্যবস্থা করলাম। টং দোকানের মতো করে আমি একটা দোকান দিলাম। বেশ কষ্ট, মানে এরিয়া বেশ কষ্ট করে টাকাটা দিয়েছে। হয়তো ওর পরিবার থেকে এনেছে বা কোত্থেকেও এনেছে, ওই জানে আমাকে টাকাটা দিছে। দেওয়ার পরে ও আমাকে প্রথমে 40,000 টাকা দেয়। এই 40,000 টাকা দিয়ে আমি দোকানটা শুরু করি। আলহামদুলিল্লাহ আমাকে যেহেতু সবাই চিনে জানে এবং এই এলাকাতে আমি বেশ পরিচিত একটা মানুষ, যার কারণে আমার কাস্টমার পেতে ব্যাক পোহাতে হয়নি। দেখা যায় অল্প সময়ের ভিতরে আমার দোকানটা বেশ জমজমাট হয়ে উঠতেছে। কাস্টমার আসতেছে, বেচাকেনা হইতাছে, বেশ ভালো টাকা ইনকাম হইতাছে। এরকম করে আমি সময়গুলো কাটতে কাটতে একটা সময় দেখি কি যে দিয়া কেমন জানি বেশ মন খারাপ করে থাকে, সারাক্ষণ মন খারাপ করে থাকে। এবং আমি আমার ব্যবসার টাকা দিয়ে একটা মোবাইল ফোনও কিন্তু কিনি। সে সময় কিন্তু একটা ফোনের অনেক দাম ছিল। এখনকার একটা মোবাইল আপনি 2-3 হাজার টাকা দিয়ে পাবেন। ওই সময় আমি একটা বাটনের ফোন কিনেছি মোটামুটি বেশ অনেক টাকা দিয়ে। কেনার পরে কিছুদিন পরে মানে দিয়া আমারে বলতেছে, আচ্ছা আমি ইন্ডিয়াতে যাব, আমারে বলে। তাই আমি বললাম যে হঠাৎ করে তুমি কয়েকদিন পর পর ইন্ডিয়াতে যাও, এখন ইন্ডিয়াতে কেন যাবা? ও বলতেছে আমি আমার মেয়েটাকে নিয়ে যাব, আমার মেয়েটাকে আমার বাপ মাকে দেখাবো। তাই আমি বললাম যে তোমার বাপ মাকে দেখাবা তোমার মেয়েরে? তা তুমি এটা কি বলতেছো, তোমার বাপ মা হচ্ছে হিন্দু, আমরা হচ্ছে মুসলমান, ও কি মুসলমানের মেয়ে দেখবে? ও তখন বলে যে আমার মেয়েকে আমার মা দেখতে চাইতেছেন, এই জন্য নিয়ে যাবো। পরে আমি বললাম যে ঠিক আছে দিয়ে একটা কাজ করো, আমি দোকানটা বন্ধ করি, দোকানটা বন্ধ করে আমি যাই, তাহলে পরে আমরা দুইজনে গেলাম এবং দুইজনে গেলে পরে মানে ভালো হবে। ও বলতেছে যে না 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 তুমি যাও না, তোমার সংসার অনেক খরচ, অনেক অভাব অনটন, সংসার কি আর এভাবে চলে? তুমি দোকানটা চালাও, দোকানটা চালালে তোমার যে ইনকাম হবে, ওই ইনকামের টাকা দিয়ে তো তোমার পরিবার চলে। তুমি যদি আমার সঙ্গে চলে যাও, দোকান বন্ধ করে রাখো, তাহলে তার কামাই রুজি হবে না। না তুমি যাও না। যতভাবেই ওরে আমি বললাম যে আমাকে নিয়ে যাও, কিন্তু না একাই যাবে। তো ঠিক আছে যখন ও একাই যাবে তখন বললাম একটা কাজ করো, তার মোবাইল ফোনটা নিয়ে যাও, মোবাইল ফোনটা নিয়ে যাও। এবং ওর কাছে একটা ইন্ডিয়ার সিম কার্ড আছে, ও এমনি মাঝে মাঝে গেলে ওর ভাইয়ের মোবাইলে বা এখানে সেখানে ঢুকে আমারে কল দিত। তাই আমি বললাম যে আমার ফোনটা তুমি নিয়ে যাও, মোবাইল ফোনটা নিয়ে যাও ইন্ডিয়ায় নিয়ে, তুমি সেখানকার একটা সিম ঢুকে তারপর আমার সঙ্গে কথা বললো। ও বলতেছে কি যে না আমি যাব না, মানে আমি তোমার মোবাইল নিব না। তেমন আরে আজব কথাবার্তা, তুমি এমনটা কেন করতেছো? মোবাইল নিবা না কেন, কেন তুমি মোবাইল নিবা না? ও বলছে যে না আমি মোবাইল নিব না, মোবাইল নেওয়ার দরকার নাই, আমি 2 দিন পরে চলে আসবো। তো এগুলো বলার পরে না ভাই ও চলে গেছে। চলে যাওয়ার পরে ও আর ওর সিম কার্ডটা অন করে নাই, মানে সিম কার্ডটা কিন্তু আর চালু করে নাই। চালু না করার পরে কি সিম কার্ড চালু করে না, আমার নাম্বারটা তো ইন্ডিয়া যাওয়ার পর বন্ধ হয়ে গেছে। ওর কোনো খবর পাইলাম না, প্রায় 3 দিন অতিবাহিত হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। 3 দিন পরে আমি তখন করলাম কি, যেহেতু আমি দোকান করতেছি আমি সময় পাই না, তখন আমি আমাদের এলাকারই একজনকে পাঠাইলাম ওদের বাড়িতে ওর খবর নেওয়ার জন্য, ওর কেন আসতেছে না। তা দোকানটা আমি করতেছি, লোক পাঠাইছি। লোক পাঠানোর পরে লোক পরের দিন খবর নিয়ে আসা বলতেছে ওনাকে বাড়িতে যায়নি। ওর বলতেছে যে ও বাড়িতে যায়নি। কিরে ও বাড়িতে যায়নি, তার ঘটনাটা কি? তাহলে ও গেল কোথায়? মানে ও বাড়িতে যায়নি তাহলে কই গেছে? আরে পাই না প্রায় অনেকগুলো দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ খবর পাওয়াই যায় না। যখন অনেকগুলো দিন হয়ে গেল এক একজন এক এক ধরনের খারাপ কথা বলতেছে। মা একটা বলে, বাবা একটা বলে, ওই খারাপ মাইয়া চলে গেছে এটা সেটা বলে, অনেকে অনেক ধরনের কথা বলে। বলার পরে আমি কি করতাম, যার মোবাইল পাইতাম তার মোবাইল দিয়ে ওর ইন্ডিয়ান নাম্বারে কল দিতাম। ইন্ডিয়ান যে সিমটা ছিল ওটাতে কল দেয়। একদিন হঠাৎ করে হলো কি ভাই, ওর ইন্ডিয়ান সিমের ভিতরে কল ঢুকছে। ঢুকার পরে ও তখন কলটা রিসিভ করছে। রিসিভ করার পরে আমি স্পষ্ট ওর ব্যাকগ্রাউন্ডে এই নীলের কণ্ঠটা শুনতে পাইছি। এবং নীল কিছুটা মানে নীলের ভয়েসটা একটু স্বাভাবিক মানুষের মতো ছিল না, ওর ভয়েসটা কিন্তু ওভারঅল বোঝা যায়। আমি স্পষ্ট ওর কণ্ঠটা শুনতে পাচ্ছি। যখন আমি বললাম হ্যালো হ্যালো দিয়ে কথা বলো, ওদের লাইনটা কেটে দিয়েছে। লাইনটা কেটে দিয়েও তখন ফোনটা বন্ধ করে দিয়েছে, আবারও বন্ধ করে দিয়েছে। যেদিন ফোনটা বন্ধ করে দিল তার 2 দিন পরে ও তখন বাড়ি আসছে। 2 দিন পরে বাড়ি আসছে। বাড়ি আসার পরেই যখন ও বাড়িতে আসছে আমার কাছে খবর গেছে যে ও বাড়িতে আসছে। আমি তখন দোকানে, তখন দোকানটা বন্ধ করছি। ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে বিকালবেলা। বাড়ি থেকে দেখি যে ও উঠানে বসে আসছে আমার মেয়েটারে নিয়ে। পরে আমি জিজ্ঞেস করলাম যে দিয়া কোথায় গেছিলাম? ও বলতেছে যাইনি তো কোথাও, বাড়িতে গেছিলাম। আমি বললাম কোন বাড়িতে? বলে আমাদের বাড়িতে। আচ্ছা তুমি কি এতদিন তোমাদের বাড়িতে ছিলা? ও বলে হ্যাঁ আমাদের বাড়িতেই ছিলাম। কেমন যেন মুখটা কালো করে আছে।
পরে আমি বললাম যে তুমি ভিতরে চলো। যখন ভিতরে যাইতে বলছি ও তখন ভিতরে আসছে। আসার পরে আমি মানে তখন আমার মেয়েটা ওর কোলে ছিল, বুঝছেন। তা কী করবো আমি ঠিক বুঝতে পারতেছিলাম না, চোখে কীভাবে আমি কী করবো। মানে তখন কিন্তু আমার শরীরের রক্তগুলো টকবক করতেছে, মানে আমি ওভার এক্সাইটেড হয়ে যেতেছে কী করব। তখন করলাম কি, মানে ও ওইখান থেকে ওকে মারবো, ও বুঝতে পারছে, ও তখন পাকঘরে চলে গেছে। তো পাকঘরে চলে যাওয়ার পরে আপনারা হয়তো অনেকেই চেনেন যে পাটা, যেটাতে মানুষ ভর্তা বানায় বা গ্রামে যে মানে পাটাগুলো থাকে, ওই পাটার পাশে গিয়েও দাঁড়ায় আছে। ও মনে হয় কিছুক্ষণ আগে পাড়া দিয়ে কোনো কাজ করছে, বা আমার মনে হয় কিছু না কিছু পাড়াটা এরকম নিচে রাখা। তখন আমি করলাম কি, ওই ধাপ করে ওর মানে মাথার মধ্যে, মানে আমার যে হাতে লাঠিটা ছিল লাঠিতে একটা বাড়ি মারছি। বাড়িটা মারার সঙ্গে সঙ্গে ওইভাবে কাত হয়ে গেছে, ওর কানের মধ্যে পড়ছে, কানটা পড়ে গেছে বাড়ি পাওয়ার ব্যাপারে, কানটা এরকম পড়ে গেছে, মানে এরকম সরে গেছে। ওই হাত থেকে তখন মেয়েটারে ছেড়ে দিছে। মেয়েটা এভাবে পড়ে একদম ওই যে পাটা যে ছিল নিচে, একদম পাটার মধ্যে পড়ে মাথাটা ফেটে গেছে। ও একদিকে পড়ে গেছে, মেয়ে একদিকে পড়ে গেছে। আমি তখন গালি দিয়ে বলতেছি, তুই নীলের কাছে গেলে তুই এত খারাপের খারাপ। তখন চিৎকারের সঙ্গে আমার মা তখন দৌড়ে আসছে, এদিকে যে আমার বউ এক পাশে পড়ে আছে, মেয়ে এক পাশে পড়ে আছে। আমার মা তখন বলতেছে, আরে মেয়েটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আছে, কারণ আমার মেয়ের অবস্থা খারাপ, বোঝা যাচ্ছে যে মেয়ের অবস্থা একেবারে যায় অবস্থা। আমি তখন দৌড়ে মেয়েটা নিয়ে মেডিকেলে রওনা দিলাম, এবং মেডিকেলে যাওয়ার পরে জানতে পারলাম যে মেডিকেলে আমার সঙ্গে সঙ্গে জানলাম যে সেখানকার যে ডাক্তার ছিল সে বলতেছে যে আমার মেয়েটা নাকি মারা গেছে। মাথায় প্রচণ্ড রকমের আঘাত খেয়ে, এবং আঘাত খেয়ে মেয়েটা মারা যায়। তো সেখানে ডাক্তার বলছিলাম যে মেয়েটা পড়ছে, পড়ে আঘাত খেয়েছে, মাথায় মারা গেছে। তো মেয়েটা মারা গেছে মধ্যে এর মাঝে খবর চলে আসছে বাড়িতে। আমি তো আবার মেয়ের পোস্টমর্টম করাবে, সে ঝামেলা করবে, বাচ্চা মানুষ তো, আমি ভিন্ন করে আমি নিয়ে আসবো। এর ভিতরে খবর চলে গেছে যে বাড়িতে খবর চলে আসছে যে আমার মেয়েটা মারা গেছে। আমি যখন লাশটা নিয়ে বাড়িতে আসতেছি, লাশ নিয়ে বাড়িতে আসছি, তখন প্রায় আপনার সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে বলতে রাতে আর কি, রাতের প্রায় 9টা-10টা মতো বাজে। লাশ বাড়িতে নিয়ে আসছি, আসার পরেই সবাই বলতেছে যে যেহেতু বাচ্চা মানুষ এবং ওরে দাফন করে দাও, সকাল পর্যন্ত অপেক্ষা করো না। রাত্র 2টার দিকে ওর তখন দাফন হয়েছে। রাত 2টার দিকে দাফন হওয়ার পরে আমি ওকে দাফন করে দিচ্ছি। দাফন করার পরে 2টার দিকে আমি তখন কান্না করতেছিলাম, বসে বসে কান্না করতেছিলাম। এবং হঠাৎ করে আমার খুব পানিটা পিপাসা পাইছে। আমি তখন মায়ের বলতেছি, মা এই দিয়ারে বলো আমার 1 গ্লাস পানি দেওয়ার জন্য। ওই কিন্তু তখন কান ব্যান্ডেজ করে রাখা। মায়ে তখন দিয়ারে খুঁজতেছে, দিয়ারে পায় না। মা আমারে বলতেছে যে দিয়ারে তো পাইতেছি না, দিয়া কই চলে গেছে, দিয়া তো নাই। যে কি বলো তুমি, দিয়া কই যাবে, দিয়া তো ঘরেই ছিল। মা বলে, না নাই তো, আমি তো খুঁজলাম। পরে আমি উঠছি, উঠে খুঁজতেছি, তখন আমার মেয়েটা দাফন হয়ে গেছে। দেখলাম যে না, দিয়ার আর কোথাও পাওয়া যাচ্ছে না, দিয়া কোথাও নাই, নাই 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 নাই। এবং হঠাৎ করে আমার ঘরের মধ্যে টেবিলের মধ্যে গিয়ে দেখি একটা কাগজে লেখা এইটুকুই যে তুমি আমাকে ভুল বুঝেছ, আমি চলে গেছি আমার দেশে, আমি আর কখনোই ফিরবো না, তুমি আর আমার আশা করো না, তুমি আমাকে ভুলে যাও। আল্লাহ যদি সত্য হয়ে থাকে তবে তোমার ভুল একদিন ভাঙবে। এই লেখাটা আমি পাইছি। পাই মারে বললাম যে মা এই ঘটনা দিয়া তো মনে হয় বর্ডারে দিয়ে চলে গেছে। আমি তখন দৌড়ে যেতে শুরু করলাম বর্ডারের দিকে। ফজরের আজান তখন দিয়ে দিবে। ওই সময়টা কিন্তু বর্ডার অনেক গরম থাকে, কারণ খারাপ মালটাল নামায়। এই ভয়কে উপেক্ষা করে তখন দৌড়ে যেতে শুরু করলাম। তো ধরতে ধরে আর পাইলাম না। ইন্ডিয়াতে ঢুকছি তখন সকাল হয়ে গেছে। সকালে যাওয়ার পরেই আমি তখন দিয়ার বাড়ির দিকে যাবো। মারে বললাম, মা তুমি যাও। মা বলে, না আমি গেলে তোর ভাইরা ঝামেলা করতে পারে, আমরা মুসলমান। তা আমরা ওই দিন গেলাম না। মা বলে, তুই চল, আজকে আর যাইস না, 2-1 দিন পরে গেল ওরা পাবো, রাগ ভাঙলো নিজেই চলে আসবে। তখন আমি চলে আসছে বাড়িতে, আবারও বাড়িতে আসছে। এসে 2 দিন হয়ে গেল, ওর কোনো কথা কম্বা নেই, কোনো খোঁজ খবর আর পাওয়া যায় না। 2 দিন পরে তখন আমি আমার মায়েরে পাঠাইলাম ওর খবর নেওয়ার জন্য। মায়েরে পাঠাইছি, পরে মা তখন যেয়ে দেখতেছে যে ও নাই, ও বাড়িতে যায় নাই। মা এসে আমারে বলতেছে যে আমি তো খবর নিয়ে আসছি, ও তো বাড়িতে যায় নাই, অন্য কোথাও মনে চলে গেছে। এইভাবে 1 দিন 2 দিন করে প্রায় অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু দিয়ে আর ফিরে আসলো না। দিয়ে না আসার কিছুদিন পরেই হঠাৎ করে আমার বোন ফাতেমা কোত্থেকে জানে বাড়িতে আসছে, আমাদের বাড়িতে। আসার পরে ফাতেমা তখন বাড়িতে আসছে এবং এসে জানতে পারছে, এই পুরো ঘটনাও জানতে পারছে, এবং কোনো কারো না কারো কাছ থেকে খবরগুলো পাইছে। তখন বাড়িতে আসছে, সবাই জিজ্ঞেস করতেছে তুই কোথায় ছিলি, কই গেছিলি। ও কোনো কিছুই বলে না, এইভাবে আরো কয়েকটা দিন কাটার পরে একদিন ও খুব কান্না করে, মানে আমার বোন খুব কান্না করে,
একদিন ও কল পারে, আমি ওরে যা জোর করে ধরলাম যে তুই কি রে কান্না করতেছিস, তুই গেলি কই, এতগুলা বছর তুই কই ছিলি, কোন জায়গায় ছিলি, তুই কই গেছিলি? ও কিচ্ছু বলার শুধু আমার বলে ভাইয়া ভাবি কোথায়। আমি বললাম তোর ভাবি তো একটা খারাপ মহিলা, দেখ খারাপ মেয়ে রে, নীলের হাত থেকে আমরা ওরে বাঁচাইলাম, তুই বললি ওরে বিয়ে করার জন্য, আমি তোর মুখের দিকে তাকে ওরে বিয়ে করলাম, কিন্তু ওর শেষ পর্যন্ত ওই নীলের কাছে চলে গেছে। আমার বোন তখন আমার মুখের দিকে তাকে বলে ভাই তুমি যদি আমার মেরেও ফেলো তাতেও আমার কোনো দুঃখ থাকবে না, তারপরও আজ আমি ভাই সত্যি কথাগুলো বলে যাব। আমি বললাম কি সত্যি কথা? ও বলে ভাবি নীলের সঙ্গে পালাই নাই, নীলের সঙ্গে আমি পালাই গেছিলাম। আমি বললাম মানে কি বলিস তুই এগুলা? বলে হ্যাঁ ভাইয়া, আমি যে কারখানায় কাজ করতাম, কুটিরে কাজ করতাম, ওখানে আমার নীলের সঙ্গে পরিচয় হয়। নীল আসে, আসার পরে নীল বলে তার বউকে ফিরিয়ে দেওয়ার জন্য এগুলো সেগুলো বলে। আমি বলছি যে না ভাইয়া তো আর এখন দিবে না। এইভাবে একদিন দুই দিন তিন দিন করে কাটতে কাটতে ভাইয়া জানি না কেন জানি নীলের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে যায়, এবং সম্পর্কটা হয়ে যাওয়ার পরে ভাবি তখন সেটা জানতে পারে। জানতে পারার পরে আমি তখন ভাবিকে বলি ভাবি তুমি আমার মানে ভাবির যে বাচ্চা আছে ওই বাচ্চাটার কসম করে ভাবির কসম দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে বলো যে তুমি কখনো ভাইয়ার কাছে বলে দিবা না যে নীলের সঙ্গে আমার সম্পর্ক। এবং ভাবি বাচ্চার মাথায় হাত দিয়ে ওয়াদা করে আমাকে বলে যে ভাবি কখনো বলবে না যে নীলের সাথে তার সম্পর্ক। মানে সত্যিটা আমি ভাবিকে বলতে চাই না, ভাবি যখন বাচ্চার মাথায় হাত দেয় তখন আমি ভাবির সত্যিটা বলি যে তুমি কাউকে বলতে পারবো না। এরপরে ভাবি আমাকে বাবা এখান থেকে নিতে চেষ্টা করছে, কিন্তু আমি যাই নাই। একটা সময় আমি নীলের সঙ্গে পালিয়ে যাই, এবং নীলের সঙ্গে পালিয়ে যাওয়ার পরে নীল আমাকে খুব অত্যাচার করতো, আমাকে মারতো, আমার গায়ে হাত তুলতো। আমি গোপনে গোপনে ভাবির কাছে খবর পাঠাইছি, ভাবি আমি অমুক জায়গায় আছি, হয়তো আমি মেরে ফেলতেছে, আমাকে বাঁচান। এরপর ভাবি তোমাদের কাউকে কোনো কিছু না বলে বাবুরে নিয়ে ভাবি তখন ওই আমি আর নীল যে বাসায় থেকে ওই বাসায় গেছে। ভাবি কয়েকটা দিন ওখানে ছিল, আমাকে নীলকে অনেক বুঝাইছে, কিন্তু কোনোভাবেই ভাবি নীলকে বুঝাতে পারেনি। ভাবি মাঝে মাঝে তার সিম অন করতো, তার বাড়িতে ফোন দিত, আবার সিম অফ করতো। এই করতে করতে মনে হয় কোনো একদিন তুমি কল দিছো, ভুলক্রমে তোমার কলটা রিসিভ হয়ে গেছে বা তুমি নীলের কণ্ঠ পাইছো। এরপরে ভাবি এলাকাতে আবার চলে আসে, মানে বাংলাদেশে চলে আসে। তারপর তুমি ভাবিরে মারো। ভাই আমি নীলের অত্যাচার সহ্য করতে পারিনি। যখন শুনেছি আমার ভাইয়ের মেয়েটা মারা গেছে, ভাবি চলে গেছে, আমি তখন শেষ পর্যন্ত এই নীলকে ছেড়ে বাংলাদেশে চলে আসি। কিন্তু ভাই আসার পর তো সব কিছু এলোমেলো হয়ে গেল। ভাবি আমার কথা রাখতে গিয়ে নিজের সংসারটা ভাঙলো, নিজের সন্তানটা হারালো। আমি তখন পাগল হয়ে বর্ডারের দিকে দৌড় দিলাম, এবং পাগল হয়ে কখনো বর্ডারের এই পারে যাই, কখনো ওপারে যাই, পারে যাই, ওপারে যাই। সবাই তখন মোটামুটি আমাকে সন্দেহের নজরে দেখতে শুরু করলো। একটা পর্যায়ে আমাকে ইন্ডিয়ার বর্ডারে যাওয়াটাই আমার জন্য নিষেধ করে দিল। বাংলাদেশ সেনাবাহিনী আমাকে ডিরেক্টলি ইয়ে করছে যে আমাকে পাইলে গুলি করে দেবে, আমাকে বর্ডারের ওইদিকে যাইতে দিবে না। একটা সময় বর্ডারের এই জায়গায় তার কাটা হয়ে গেল। আজও তার কাটার সামনে আমার বউয়ের ছবিটা বুকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার বিশ্বাস আমার বউ কোনো একদিন আমার কাছে ফিরে আসবে। আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত, আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত। আমি আজ ওই তার কাটার সামনে আমার বউয়ের ছবিটা বুকে জড়িয়ে ধরে ইন্ডিয়ান আর্মিকে অনুরোধ করে আমাকে এই দেশে যেতে দেন, আমার বউকে আনতে দেন। একদিন দুই দিন নয়, আজ 10টা বৎসর আমি এইভাবে এখানে দাঁড়িয়ে আছি। আপন ভাই, আপনার গল্পগুলো আমি শুনে আমার ভালো লাগে, সেখান থেকে আমার জীবনের এই করুণ কাহিনীটা তুলে ধরলাম। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। আমি আমার সীমান্তের ঠিকানা আপনাকে দিলাম, যদি পারেন আমাকে দেখে যাবেন। আমার এলাকায় প্রত্যেকটা মানুষ আমার এই গল্পটা জানে, চাইলে সবার কাছ থেকে সত্যতা যাচাই